এই কারণেই করছেন না, কারণ উনি জানেন যে আমরা 1/10 বলেছি, 100 ভাগের 10 ভাগ বলেছি, 90 ভাগ বলিনি। বিদেশে যেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির সঙ্গে সেটিং করতে চেয়েছিলেন? মদন মিত্র কুণাল ঘোষকে মধ্যস্থতা করতে বলেছিলেন? এই নিয়েই এখন জোর জল্পনা, কারণ বোমা ফাটিয়েছেন মদন মিত্র। চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। মদন মিত্র মিথ্যা কথা বলছেন এমন কোনো কথা বলেননি কুণাল ঘোষও, ফলে জল্পনা গুঞ্জন আরও জোরালো হয়েছে। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না। এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ট বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। মদন মিত্রের এই দাবি রাজনীতিতে ঝড় তুলেছে। এই আবহেই ফের মুখ খুললেন তিনি, কার্যত হুঁশিয়ারি দিলেন। আমি সেই কথাটাই মেনে বলছি যে সবটা কিছুই বলিনি, আরো অনেক কথাই আছে, কিন্তু সব কথা বলার দিন আসলে বলবো, একদিনে তো সবটা বলা যায় না। কিন্তু এইটুকুন ঠিক যে হেরে যাওয়ার পরে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি করার প্রস্তাব দিচ্ছেন, তিনি তার বাড়িতে বিকেলবেলা বাড়ির থেকে বেরিয়ে উল্টো দিকের বাড়িতে, দিদির বাড়িতে আসা ছাড়া আর তারপর বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো উল্লেখযোগ্য কর্মসূচি বাংলার বুকে নিতে পারেননি, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। মদন মিত্র দাবি করছেন সেই বৈঠকে তিনি ছাড়া উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কুণাল ঘোষ বুধবারের পর বৃহস্পতিবার এখনো একবারও বলেননি যে মদন মিত্র যা বলছেন তা মিথ্যা। দলের ভেতরের আলোচনাগুলো তো আমি বাইরে সেভাবে কখনো বলতে পারি না। এবার মদন মিত্র তিনি কোনো একটি আলোচনার কিছু অংশ বাইরে এনেছেন, সেটা অনভিপ্রেত। মদনদা একটা টিম আমাদের সার্কেলের মধ্যে, সেই সময় যদি আমি, মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশবিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। কার্যত একই কথা কুণাল ঘোষ বুধবারও বলেছিলেন। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে, তিনি দিয়েছেন। এবার আদালত বিচার করে তাতে কিভাবে রেসপন্ড করবেন, কোনোটি মঞ্জুর হয়, কোনোটি হয়তো মঞ্জুর হয় না, সেটা সম্পূর্ণ আইন এবং আদালতের বিষয়। এ বিষয়ে কেন মন্তব্য করব? বৃহস্পতিবার বিধানসভা চত্বরে মদন মিত্র ও কুণাল ঘোষ দুজনকে কথা বলতেও দেখা যায়। কুণালকে আমি ধন্যবাদই জানাচ্ছি যে কুণাল একটা সত্যকে অস্বীকার করেনি। এটা ঠিক যেটা কুণাল বলেছে যে কেস তোলার ব্যাপারটা ঠিক ওই রকম ব্যাপারটা নয়। আলোচনার সময়, বিভিন্ন আলোচনার সময়, যে এই কেসগুলো কী হবে, এতগুলো কেস, এত মামলা, তো অন্তত অ্যাডভোকেট জেনারেল এগুলোকে পুরো বাস্তবের ওপর দাঁড়িয়ে কোনো বায়াসনেস না নিয়ে লড়ুক।
যদি অপোজ না করে তাহলে বেলটা হয়। কিন্তু কুণাল এইটুকুন স্বীকার করেছে, এর জন্য আমি খুশি যে অভিষেককে আমরা দুজনে মিলে খুব ঠান্ডা মাথায় বোঝাবার মূল টার্গেট যেটা, যে তুমি স্টেপ ডাউন করো, তুমি স্টেপ ডাউন করলে পার্টি এই মুহূর্তে অনেকটা, আমার তো কোনো ঝগড়া নেই, অভিষেক স্টেপ ডাউন করলে আমার তো কোনো বাড়তি পাওনা নেই। সেই জায়গাটায় কিন্তু এই যে আমি বলছি যে কুণাল যেটা বলেছে ওটা আমি একমত, যে পার্টির সব কথা বাইরে বলা উচিত নয়। তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করছেন এবং তার কি আপডেট হচ্ছেন, এটা মুখ্যমন্ত্রী কি করে জানবেন? আপনি না জানালে, বারবার না জানালে। সাগর কখনো শুকোয় না, আর সত্য কখনো লুকোয় না, পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কাছে 100%, নিশ্চয়ই। মদন মিত্রর বিস্ফোরক দাবি, কালীঘাট বিরোধী তৃণমূলের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কুণালবাবু কিন্তু ঠিক ডিনাই করেননি। এখন মদনদা যেটা বলেছেন তো ক্লিয়ার, যে দিল্লিতে তো এই কাজেই গেছিলেন, একটা সেফ প্যাসেজ চাই। তো অবাক হয়নি মদনদার কথাটা, একটা ডেসপারেশন রয়েছে পালিয়ে যাওয়ার, চলে যেতে দাও, কোনো ডিস্টার্ব করবো না, আসবো না, শুধু চলে যেতে দাও। এই যে কাতর আর্তি, মানে মদনদার সঙ্গে যে কথোপকথন, কুণালবাবু যেটাকে পুরো ডিনাই করেননি, তো সেই কাতর আর্তিটাকেই তো এন্ডোর্স করছে। অনির্বাণের কাছে আসতে হবে। প্রশ্ন তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিদেশ যাত্রার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিল করতে চেয়েছিলেন এবং মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন মদন মিত্র এবং কুণাল ঘোষকে। না দেখুন, এটা হাইলি স্পেকুলেটিভ। এখানে মদনদা দুজনে কথা বলছেন এবং তাদের মধ্যেই কথা হয়েছিল না হয়নি, কে কনফার্ম করবে না করবে, তাদের মধ্যেকার কথা সত্যি না মিথ্যে আমার পক্ষে বোঝাই সম্ভব নয়। কিন্তু পাবলিক ডোমেনে যেটা আছে, যেটা একটু আগে, কুণাল ঘোষ এখনো কালীঘাট তৃণমূলের পদে এবং মুখপাত্রের পদে আছেন, তাহলে তো তার বলা উচিত ছিল যে সমস্তটা মিথ্যে। বললেন না তো, সত্যিও বলেননি। তিনি বলেছেন যা বলেছেন, মানে মানুষ দেখেছেন, সেটা মানুষের বিবেচনা। সেটা কুণালদাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়েছেন, মানুষ বিবেচনা করবেন। আমার বক্তব্য, তিনজন ক্লোজ ডোরের ভেতরে এই কথা বলেছিলেন নাকি ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করছিলেন, সেটা তো আমি জানি না। ঠিক, কিন্তু সেই তিনজনের একজন যদি বাইরে গিয়ে একটা কথা বলেন, সেটা যদি অসত্য হয়, তাহলে আরেকজন যিনি এখনো পুরো মাত্রায় দলে এবং দলের কেন্দ্রে আছেন এবং একমাত্র না হলেও লড়াকু, অনির্বাণকেও আমি ধরবো, হ্যাঁ প্রদীপ্তকেও ধরবো, যাই হোক, এই লড়াকু সৈনিকদের যিনি কেন্দ্রে আছেন, তিনি মিথ্যে বলে উড়িয়ে না দিয়ে তিনি স্পেকুলেশনকে বলে দিলেন, ওনার বক্তব্যের পর আর কিছু থাকে না। আমি সেটাই বলছি, সেই স্পেকুলেশনের অংশগ্রহণ করার এই মুহূর্তে আমি না সেই জায়গায় আছি, না তাতে খুব আগ্রহ বোধ করছি। কারণ এই স্পেকুলেশনে ফুয়েল দিলে এই স্পেকুলেশনটাই বাড়বে, তাতে কাজের কাজ কিছু হবে না। কারণ পয়েন্ট হচ্ছে এইটা, যে ধরুন বিক্রম একটু আগে যেটা এখানে বললো, আপনি যেটা বললেন যে অপোজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, এবার তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রা অপোজ করবার, মানে এটার পেছনেই বা বিক্রমরা পড়ে আছে কেন? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চিকিৎসা করাতে যায়, ব্যক্তি বিক্রমের কথা বলছি না, আমি ব্যক্তি বিক্রমের কথা বলছিও না, মানে ক্লায়েন্ট সেই হিসাবেই বলছি। মদনদার কথা এই রেনি সিজনে, সেটাও নিয়ে আবার সন্দেহ থাকতে পারে। কিন্তু হ্যাঁ, কুণালদা যে কথাটা বলেছে সেটা মারাত্মক, যে আলোচনার সারা একটা অংশ এরমভাবে পাবলিকলি বলা যায় না। মানে কুণালদা বললেন কাউকে বলো না, শুধু এবিপি আনন্দকে বলে দেবো, তাহলে আর কাউকে বলো না। কিন্তু দেখুন, আমি এগুলোর মধ্যে যাব না। আমি আপনাকে একটা কথা বলছি যে এটা তো ঠিক, অধীরদাও বলেছেন, আমিও 2-4 জায়গায় বলেছি, আমাদের কথা তো আর বড় করে দেখাবে না। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এক হচ্ছে ডাক্তারের কাছে তুমি যেতে পারছো, তো ডাক্তারকে নিয়ে চলে এসো, সে টাকা তোদের কাছে আছে। যে একটা আস্ত প্লেন কিনতে পারে, হেলিকপ্টার কিনতে পারে, এই প্লেনটা পাঠিয়ে ডাক্তারকে আনতে পারে। যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে গেল, সে ট্রিটমেন্ট না করে স্টেটমেন্ট দিয়ে দিল, সে লিখে দিল কি করতে হবে, যে ডাক্তারকে দেখিয়েছিল তার কাছে। এবং একটি হাসপাতালেই এই চিকিৎসা করাতে হবে, মানে আমেরিকার অন্য হাসপাতাল। আমি আপনাকে বলছি যে দেখুন, কমপক্ষে এর আগে বলতে পারবে, অনির্বাণ বলতে পারবে, এর আগে কবার গেছে চোখ দেখাতে বলতে পারবে না, ঘুরতে বেড়াতে যাবা কাজে, যাই হোক। আমার বক্তব্য হচ্ছে 2-3 বার তো কমসে কম চোখের জন্য গেছে। আচ্ছা দাদা, আপনি আমায় বলুন তো, যে ডাক্তারটা এতবার ফেল করছে, সেই ডাক্তারের কাছে কেউ আবার যায়? আপনার চোখ নিয়ে যদি দেখেন যে একটা লোক 6 মাস 1 বছর ধরে সারাতে পারছে না, আমি কেন তার কাছেই যাব? প্রথম কথা হচ্ছে ওর এমনি বাজার খারাপ, তারপরে এই টাকাগুলোও নষ্ট হবে। অনির্বাণ বললো বটে যে বিজেপি ভালো জায়গায় নেই,
না সজল, আমার শুধু মনে হচ্ছিল অনিল বিশ্বাস উডল্যান্ডসে চোখের একটা অপারেশন করিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে, মানে কেন এসএসকেএম নয়, কেন উডল্যান্ডস, এই নিয়ে দিনের পর দিন বিতর্ক চলেছে। সে অবশ্য 25 বছর আগে। এটা এমন একটা সময়, জ্যোতিবাবু মহাকরণে একটা বাথরুম বানিয়েছিলেন, তার ফিটিংস নিয়ে আলোচনা হয়েছিল, ইন্দিরা ভবনে একটা লিফট লাগিয়েছিলেন, সেই নিয়ে অনেক লড়াই হয়েছিল, আমরাও প্রতিবাদে ছিলাম না তা নয়, ছোট ছিলাম, কিন্তু প্রশ্ন হলো যে সেটা একটা সময় ছিল। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতিতে বাম নেতারাও 50 লাখ গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে অনির্বাণ বলছে যে বিজেপি ভালো জায়গায় নেই, আমি বলছি তৃণমূলটাই তো নেই। আমার বক্তব্য, এ বলছে তুই ওই শিবিরে, এ বলছে ও ওই শিবিরে, কে যে কার সাথে আর কার হাতে যে কাটি কার কার পেছনে দেওয়ার জন্য, এগুলো আমরা জানি না। তার যে মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল এটা তো মিথ্যে নয়, এবং তারপরে দীর্ঘ সময় ধরে তার চোখের এই সমস্যা দীর্ঘ সময় ধরে থেকেছে। এবার একটি মানুষ তার চোখের চিকিৎসা সেইটা নিয়ে, হ্যাঁ সেটা একদম শিওর, সাইকেল চোর যাকে বলেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছে কদিন পর, তোমাকে মানুষ আগে কিনা দেখো। এবার বিষয়টা সাইকেল চোর এতদিন কার দলে ছিল, না না এখন তোমার দলে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছে, তোমায় থাকতে দেবে কিনা দেখো, হ্যাঁ তোমায় থাকতে দেয় কিনা দেখো। এবার এই আশায়, এবার না আমি আশায় নেই। এবার বিষয় হচ্ছে তার চিকিৎসার বিষয়ে তার তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এখানে তিনি চিকিৎসাটা ভারতবর্ষে কোনো হাসপাতালে করাবেন নাকি এর আগে যেখানে করিয়েছিলেন সেখানেই করাবেন, এটা তো একমাত্র তার এখতিয়ারভুক্ত একটি সিদ্ধান্ত। এখানে রাজনৈতিক জায়গাটায় আসছি, সেটাও তো তিনি রিফিউজ করে দিলেন, মেডিকেল রিপোর্ট করানোর জন্য তার এখতিয়ারভুক্ত, সেটা তো তিনি যে কেন রিফিউজ করলেন, সেটা তো তার রিফিউজ করার উচিত, সেটা তো তার অধিকার আছে, সেটা কোর্টে তিনি জানাবেন। একটা কথা বলি, যে অভিজিৎ বাবু ববি বলে, ওনারা অভিযোগ করছেন যে সেবাশ্রয়ে ভালো ডাক্তার নিয়ে যাননি। অভিষেক ব্যানার্জিকে কখনো বলেছেন যে আমি ওখানে খারাপ ডাক্তার নিয়ে গিয়েছি? ভালো ডাক্তার নিয়ে গিয়েছেন। তো তাহলে চোখের ভালো ডাক্তারদের নিয়ে গিয়েছিলেন, তাহলে তাদের কাউকে তিনি কেন দেখাতে পাচ্ছেন না? যাদের দিয়ে তার ব্যবস্থাপনায় সাধারণ মানুষের চোখের চিকিৎসা হয়েছে, সোজা কথা। হ্যাঁ, তো সেইটা তিনি কেন দেখাতে সাহস করছেন না, 1 নম্বর। 2 নম্বর, দেখুন 15 বছর ধরে তার পিসি এবং মাসি এ রাজ্যে শুধু মুখ্যমন্ত্রী না, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তো সেই সরকারি হাসপাতালে তিনি যেতে সাহস করছেন না, যে এটা কি তার মাসির এবং পিসির ব্যর্থতা তিনি আদালতের সামনেও প্রমাণ করে দিচ্ছেন না? দেখুন, মদন মিত্র কুণাল ঘোষেদের কাছে প্রস্তাব যেটা দেয়া হয়েছিল সেটা কতদূর অবধি পৌঁছেছিল, শেষ পর্যন্ত আদৌ পৌঁছেছিল কিনা কোথাও, আমরা কেউ জানি না। কিন্তু সত্যি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন কোট আনকোট, তুমি ওদের মানে কাদের? শুভেন্দু অধিকারী, রাজ্য সরকার বা শাসক দলকে বলো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, তাহলে তো রাজ্য রাজনীতিতে যতটা ঝড় উঠবে তার থেকে 10 গুণ প্রবল ঝড় ওঠার কথা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মানে এই ডিলটা যদি সত্যি হতো বা ভবিষ্যতে কোনো দিন হয়, তাহলে তো বলতেই হবে কালীঘাট তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আরও একা হয়ে গেলেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধেও কাঁড়ি কাঁড়ি অভিযোগ, অথচ পুলিশ তাকে খুঁজেই পাচ্ছে না। অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে আপাতত রক্ষা কবচ দিলেও এমনই কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানে ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পুলিশ লাগাতার তল্লাশি চালালেও কার্যত উধাও হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। তার বিরুদ্ধে শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলা তদন্ত করছে সিআইডি। শালবনীর এই মামলায় হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাননি সুমিত। মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডির গোয়েন্দারা। গ্রেপ্তারির আশঙ্কায় আড়ালে থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সুমিত রায়ের আইনজীবী সওয়াল করেন, 2021 সালের মে মাসের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে 2026 জুনে। ঘুষের বিনিময় চাকরি থেকে শুরু করে জমি দুর্নীতি সব মামলাই করা হয়েছে ভোটের ফল প্রকাশের পর। যে কোনো শর্তে জামিন দেওয়ার আবেদন করেন সুমিত রায়ের আইনজীবী। তিনি বলেন, তার মক্কেল একজন সামান্য আত্মসহায়ক।
তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হোক। আগাম জামিনের বিরোধিতা করে সলিসিটর জেনারেল বলেন, একবার সুমিত রায়কে গ্রেপ্তার করতে গেলে তৎকালীন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন। তদন্তকারী সংস্থার কাজে বাধা দিতেই তিনি সবসময় এমন করতেন। আইন প্রয়োগকারী সংস্থাকেও বাধা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের আইনজীবী আরো বলেন, এই অপরাধ বহু বছর আগে সংগঠিত হয়েছিল, কিন্তু আগের সরকার কোনো পদক্ষেপ করেনি। সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সওয়াল করেন সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। সুপ্রিম কোর্টের এই অবজারভেশন প্রমাণ করে দিচ্ছে যে আসলে হিমশৈলের চূড়া নয়, একটা বিরাট বড় হিমশৈল লুকিয়ে আছে। আর সে কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন বাধা দিয়েছিলেন এবং প্রাক্তন হয়ে যাবার পরেও তিনি বাধা দিচ্ছেন। তার কারণ হচ্ছে হিমশৈলের পরিমাপটা এত বড় যে সেটা সামনে এলে হয়তো অনেকের চরম বিপদ নেমে আসে। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। তদন্তে সহযোগিতা করতে হবে সুমিত রায়কে। সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে জিজ্ঞাসাবাদ করা যাবে তাকে। তুষার মেহতা তো সরকারের আইনজীবী, যা বলেন সত্য মিথ্যে মিলিয়ে বলেন, কোনোটাই কোনো সত্যতা নেই। সুমিত রায়ের ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না। রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে বেল পেয়েছে, এটা তো আরো আনন্দের ব্যাপার। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি ও বিজেপির জয়ের পর থেকে পশ্চিমবঙ্গ থেকে নয়াদিল্লি প্রতি মুহূর্তে রাজনৈতিক চমক। একদা শাসকের রাজনৈতিক সংকটে পড়া, দিকে দিকে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি, বড় নেতার বিরুদ্ধে একের পর এক মামলা, জেরা, তৃণমূলের মধ্যেই বিদ্রোহ, যাওয়া আসা, দল বদলানো, শিবির তৈরি, শিবির ছাড়া, বিদ্রোহী তৃণমূলের সঙ্গে বিজেপির নতুন সম্পর্ক গাঢ় হওয়া। দিল্লি থেকে কলকাতা, কখনো সাক্ষাৎ, কখনো বৈঠক, কখনো লাঞ্চ, কখনো ব্রেকফাস্ট, নতুন নতুন দৃশ্যের সাক্ষী হচ্ছে পশ্চিমবঙ্গবাসী। ধৃত হেভিওয়েট তৃণমূল নেতাদের মধ্যে অন্যতম দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 30 লাখ সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ টাকা নিয়েছে, ফর্মুলাতে টাকা তুলতো সব দেবরাজ চক্রবর্তী। তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। প্রায় অভিযোগের পাহাড়ে বসে থাকা বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে আগেই জালে পুরেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তারির 35 দিনের মাথায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে এবার বারাসাত আদালতে পেশ করা হলো চার্জশিট। ওই ভিকটিমরা রয়েছে, এক্সটর্শন এলিগেশন রয়েছে, আর আমাদের সিন্ডিকেট ক্রাইম আর পরবর্তী তোলাবাজি যেটা হয়েছে আর কি, সেটা নিয়ে যে ক্রাইমগুলো হয়েছে সেগুলোর উপরে আমাদের অভিযোগ আছে এবং সেই অনুযায়ী আমাদের উইটনেস এসছে। আমরা তাড়াতাড়ি একটা ট্রায়াল করার জন্য প্রেয়ার করেছি এবং এই দেবরাজ অ্যারেস্ট হওয়ার 57 দিনের এই 35 দিনের মাথায় চাষে জমা পড়ে আছে। তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই দেবরাজ চক্রবর্তী বাগুইহাটি এলাকায় বড় রাজত্ব তৈরি করেছিলেন বলে বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে দাবি, প্রমোটার থেকে অটোচালক, তার তোলাবাজির কবল থেকে রক্ষা পেত না কেউ। এই জায়গা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হতো। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার 2টি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, এই মামলায় তদন্তকারী আধিকারিক মোট 11 জন সাক্ষীর বয়ান চার্জশিটে উল্লেখ করেছেন। এছাড়াও দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে তার সপক্ষে তথ্য প্রমাণও আদালতে জমা দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বিচার বিভাগ রয়েছেন, বিচারকরা রয়েছেন, সম্মাননীয় বিচারকরা রয়েছেন, দুপক্ষের উকিল রয়েছেন, জেনে শুনে বিচার হবে। আইনের আমলে সবাই আসবে। পার্টি কারুর জন্য কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি
স্পেয়ার করবে না। এ নিয়ে কোনো মন্তব্য করব না, এটা আইনের বিষয়। যে ব্যক্তি বা যার বিরুদ্ধে হচ্ছে তিনি বা তারা আইনজীবীরা বলতে পারবেন। চার্জশিট কখনোই ধ্রুব সত্য হয় না, বাট এটা তারা বলতে পারবেন না। পুলিশ সূত্রে আরো খবর, ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারা সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। নতুন কি অভিযোগ? তৃণমূলের নেতা হয়েছে তো তোলাবাজি করার জন্য। দেবরাজ তৃণমূল থেকে কংগ্রেস হয়ে আবার তৃণমূলে এসে অভিষেকের ঘনিষ্ঠ হয়েছে বেশি তোলাবাজি করবার জন্য, ভাগ দেবার জন্য। অথবা একই রকমভাবে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে এসেছে যাতে ঠিকঠাক সরকার তখন যাদের আছে তৃণমূলের, তোলাবাজিটা ঠিকমতো করা যায়। তৃণমূল একটা পেশা, তোলাবাজির পেশা। তৃণমূল কোনো রাজনীতির দল না। দেখুন, আসল কথা হলো জালে দেবরাজ আর কাঠগড়ায় যুবরাজ। প্রমোটার থেকে অটো ড্রাইভার, যার তোলাবাজির জাঁতাকল থেকে কারুর রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না, সেই চুরির রাজাকে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের মুড়ি থেকে। মনে করুন, ঠিক যেমন পুরসভার চাকরি বিক্রি করা হয়েছিল একেবারে রেট চার্ট তৈরি করে, হুবহু সেই রকম রীতিমতো রেট বেঁধে তোলাবাজির সাম্রাজ্য চালাতেন দেবরাজ চক্রবর্তী। যে প্রমোটারের প্রজেক্ট ভ্যালু যত বেশি, তার ওপর তোলাবাজির রেট মানে তোলার অঙ্কটা তত বেশি। এমনকি রাস্তায় নতুন অটো নামাতে হলে টাকা দিতে হতো এই দেবরাজকে। সব কিছুর রেট ফিক্সড, প্রতিদিন অটো ট্রিপে আলাদা আলাদা রেট, এমনকি নাম ট্রান্সফারের জন্য টাকা দিতে হবে দেবরাজকে। 2024 সালে 15ই ডিসেম্বর হঠাৎ আমার সাইডে প্রায় 30-35-40 জন লোককে পাঠায়, রিভলভার নিয়ে আমার মাথায় মারে, মাথাটা ফাটিয়ে দেয় একদম। এটা সাইটে প্রায় 40 জন সশস্ত্র। এই জমিটা আমার নিজেরই। বেশ। আর এটা বিধাননগর কর্পোরেশনের নিয়ম মেপেই আমি বিল্ডিংটা করছিলাম। এবার এদের বক্তব্য ছিল প্রথম 1 কোটি টাকা। আচ্ছা। তারপরে রফা হলো 50 লক্ষ টাকা দিতে হবে, প্লাস 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তো দেবরাজ আমাকে একদিন ফোন করলো, একটা গুন্ডা, ওর নামটা ঠিক মনে নেই, ও অ্যারেস্ট করেছিলাম পরে। তো ওকে দিয়ে ফোন করিয়ে ওর অফিসে ডাকলো, ডেকে বলে তুমি সমরেশের সাথে দেখা করো, দিয়ে মিউচুয়াল করে নাও, মানে টাকা দিয়ে দাও। এবার সমরেশের কাছে গেলাম, তখন আমি একটা ভিডিও করে নিয়েছিলাম সমরেশের। ও তখন সেই ভিডিওতে স্বীকার করছে, মানে আমাকে ধুমকি দিচ্ছে, ডেভেলপমেন্ট চার্জ দিতেই হবে আর টাকা দিতে হবে, আর না দিলে ওই তোলাবাজিটাকে বলছে কোট অ্যান্ড কোট ডেভেলপমেন্ট। আচ্ছা, নতুন একটা পরিভাষা জানলাম। আর না হয় কাজ স্টপ করো। তো আমি কাজ স্টপ করিনি, কাজটা ওকে 27 লক্ষ টাকা দেওয়ার পরে আমি আর বাকিটা দেব ভেবেছিলাম, কিন্তু আমার কাছে ফান্ড ছিল না। 1 সপ্তাহ গ্যাপের পরেই লোকজন পাঠিয়ে মাথা ফাটিয়ে দিল, মেরে ধাক্কা মেরে জমি থেকে বের করে দিল। আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় থানায় গেলাম, আইসি সাহেবকে বললাম। আইসি সাহেব ন্যূনতম আমাকে মেডিকেল ট্রিটমেন্টটুকুও দিল না। ঠিক আছে, তারপরে আমি তার 2 দিন পরে আমি ডিজির কাছে গেলাম, রাজীব কুমারের কাছে, কোনো কিছুই হলো না। আমি কোনো না কোনো জায়গা থেকে আমি মমতা ব্যানার্জির ডাইরেক্ট ইমেল করে ভিডিও ফুটেজ সব কিছু পাঠালাম, কোনো কিছু পেলাম না। দেখুন, ওই সময় এই রকম মারাত্মক অভিযোগের পরও জামিন পেয়েছিলেন অভিযুক্ত সমরেশ চক্রবর্তী। তাকে গ্রেফতার তখনই সম্ভব হলো যখন তৃণমূলের সরকারটা পড়ে গেল। মানে তখন 2 মাস ধরে সমরেশ চক্রবর্তীকে, তখনকার কথা বলছি, পুলিশ নাকি খুঁজেই পাচ্ছিল না। বারাসাত কোর্টে আত্মসমর্পণ করে একেবারে মুহূর্তে জামিন পেয়েছিলেন সমরেশ চক্রবর্তী। অর্থাৎ সমরেশ চক্রবর্তী যদি এই রকম প্রিভিলেজ পান, তাহলে দেবরাজকে কে ছোবে? আমি বলছি, নজরুলদা উনি সম্ভবত ঠিকই বলছেন যে ব্যবস্থাটা হচ্ছে যে সরকারটা পাল্টেছে বলে। মানে আগের সরকার থাকলে ঠিক যেরকম প্রকাশ্যে কমপ্লেন করে ফাটা মাথাতে উনি বিচার পাননি, এমনকি উনি বলছেন পুলিশি ন্যূনতম তদন্তটুকু হয়নি, এখনো হতো না। দেখুন, অনেকগুলো দিক আছে। হ্যাঁ, আপনারা যেমন বললেন, তখন অনুষ্ঠান করেছিলেন, আমরাও কথা বলেছিলাম, একদম। এবং ঘটনাটা আমাদের জানা, আমি আমার একটা লেখাতেও লিখেছি এটা, যে দেখুন উনি
একটা কনস্ট্রাকশন করছেন, সেটাতে স্থানীয় যে সরকার তার অনুমোদন আছে, এরপরে তার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হলো, সেটা 1 কোটি থেকে 50 লাখে আসলো। উনি পুরো টাকা দিতে পারেননি। পুরো টাকাটা যেহেতু দিতে পারেননি, ওনার পর আক্রমণ করা হলো, কাজ বন্ধ করা হলো, ওই জমি থেকে ওনাকে বের করে দেওয়া হলো, ওনার মাথাপাটি দেওয়া হলো। উনি ওই রক্ত মাখা অবস্থায় থানাতে গেলেন। তারপরে যা হলো তো উনি বললেন, পুলিশের লোকেরা যিনি অপরাধটা করলেন তাদেরকে ধরতে পারলেন না। এখন তারপরে উনি এক শনিবার, আমার যতদূর মনে আছে, বারাসাত কোর্টে জামিনের আবেদন করলেন এবং আমাদের পাবলিক প্রসিকিউটররা পার্টির নেতা হওয়ার ফলে এখানে 3 জন অ্যাডভোকেট আছে, আমাকে ক্ষমা করবেন, মানে তারা অনেক বেশি অপরাধী বলে আমি মনে করি, আমাকে মাফ করবেন। তিনি জামিন পেয়ে গেলেন এরকম একটা কেসে। এরপরে আর একটা দেখুন যে উনি যাতে কাজটা না করতে পারেন, চাপ যায়, ওনার নামে একটা মিথ্যে মামলা দেওয়া হলো। আমি অ্যাডভোকেটদের সাক্ষী রেখে বলছি যে দেখুন, এই মিথ্যে মামলা যিনি করেন, যে লোকও করেন বা পুলিশ অফিসার করেন, আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আগে 111 ধারা ছিল, এটা বিএনএসে 248 নম্বর ধারা হয়েছে। কিন্তু যারা এটা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে বলে আমি কিছু জানি না। ওই যে পাবলিক প্রসিকিউটররা কোর্টের সামনে কেসটা ঠিক মতো রাখলেন না, যার জন্য তার জামিন হলো, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হয়েছে এরকমও আমি শুনিনি। শুধুমাত্র দেবরাজকে অ্যারেস্ট করলে হবে তো পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ অন্তত করা হবে না? তারপরে কাস্টডিতে নিয়ে কোর্টে কেন পাঠানো হবে না? যে তুমি আগে জানতে পারো না, মেনে নিলাম, কিন্তু তোমাকে যখন জানানো হলো তুমি কোনো ব্যবস্থা নেওনি কেন? এটাও তো অপরাধ। আমার পরের বক্তা এই অভিযোগগুলো আজ থেকে নয়, লাগাতার মাসের পর মাস তুলছিল, তরুণজ্যোতি তিওয়ারি। ওর কাছে আমার প্রশ্ন থাকবে যে পুরোটাই কি রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ? মানে ভোটের ময়দানে রাজারহাট গোপালপুর কেন্দ্রের মূল প্রতিদ্বন্দ্বীকে আমায় আক্রমণ করতে হবে, দুর্নীতির অভিযোগ তুলতে হবে, নাকি সত্যি পেশায় আইনজীবী তরুণজ্যোতির হাতে এমন কোনো তথ্য প্রমাণও আছে যে আদালতে এই অভিযুক্ত স্বামী স্ত্রীকে দোষী সাব্যস্ত করা যাবে? মানে ভোটের ময়দানে করা অভিযোগ শেষ পর্যন্ত তরুণ কোর্টে দাঁড়াবে তো? সুমনদা, ফার্স্ট থিং হচ্ছে গানের কথা বললে, ওই গান থেকে আরেকটা গান আজকাল বেশি চলছে যে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণনাথ এসেছেন। যাই হোক, অভিযোগ যদি হতো, অভিযোগ যদি হতো তাহলে একটা 3-4 পাতার কমপ্লেন হতো, ছেড়ে দিতাম। ভোটের আগে তো, ভোটের আগের দিন এটা মানে ইলেকশনের ভোট যেদিনকে, তার আগের দিনের প্রেস কনফারেন্স করে দিলাম, তা আমার তো চ্যাপ্টার ক্লোজ ছিল। যা মাইলেজ নেওয়া নিয়ে নিয়েছিলাম, আর ছিল না, ভোটে জিতে গেছিলাম, কে দেবরাজ আমার ভেবে লাভ কী ছিল? তো না সুমনদা, 170 পাতার কমপ্লেন ছিল আমার। 170 পাতা? 170 পাতার মধ্যে টোটাল সব অ্যানেকশন নিয়ে, তার মধ্যে ডিডস অ্যানেক্স ছিল, সম্পত্তির দলিল। অদ্ভুত হয়, মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে অনেক কথা আছে সুমনদা, অনেক কাহিনী আছে, কথা কাহিনী মিশিয়েই আছে। মানবী পাত্র বলে এক মহিলার নামও আছে। 25/3/2026 ভোটের নমিনেশন ফাইল করার আগে এই বেশিরভাগ প্রপার্টি পাহাড় শুদ্ধ নিয়ে বিক্রি হয়ে গেল এই মানবী পাত্রর কাছে। এবার সেই টাকাগুলো কোথায় গেল তার রিফ্লেকশন অ্যাকাউন্টে নেই। টাকা এর পুরো আইটি ফাইল আমি বের করে রাখলাম, সেগুলোও দিয়েছি আমি। দেবরাজ আগে ভোটে দাঁড়িয়েছিল না, সেগুলোও দিয়েছি। সেখান থেকেও রিফ্লেকশন নেই টাকাটা আসলো কোত্থেকে। জিপ মেরিডিয়ান চলে আসলো, জিপ মেরিডিয়ান আর ফরচুনারের আসলো কোত্থেকে, টাকাটা কি তার সোর্সও কোথাও নেই। তুমি বলে না মানে রাজনৈতিক কি না, না এটা অ্যাবসলিউটলি পার্সোনাল ফাইট। কেন পার্সোনাল ফাইট বলছি আমি? আমাদের একটা ভাই ছিল, ভাইয়ের নাম প্রসেনজিৎ। 2021 একটা বাচ্চা ছেলে, ফুটফুটে ছেলে, বাচ্চা ছেলে মানে অ্যাডাল্ট অবভিয়াসলি, ফুটফুটে ছেলে, পার্টির কর্মী। সে তার দোষ ছিল 2021 বিজেপি করতো। তার মা গৃহ পরিচারিকার কাজ করেন, তার বাবা হচ্ছে প্যারালাইসিস রোগী, বাড়িতেই থাকেন। তো ছেলেটা বিজেপি কেন করতো? ওকে মারতে আসবে আমার খবর পেয়েছিলাম, সেটাকে সরিয়ে দিয়েছিলাম। দিয়ে বাড়িতে ঢোকে, তখন অবস্থা কী ছিল তোমরা জানো, 21-এ বাড়িতে ঢোকে মাকে পিটায়, মুখ ফুক ফাটিয়ে দেয়। বাবা প্যারালাইসিস, বাবাকেও ছাড়েনি, বাবাকেও পিটায়।
বেরোনোর পর বলে যে তোদেরকে মেরে নিয়েছি, তোদের ছেলেকে আর কিছু করবো না, নিয়ে আয়। মা বলে রক্তাক্ত অবস্থা, ছেলেকে কিছু করবেন না তো? আমার এক ছেলে। বলেন না, দেড়বাইয়ের লোকজন দিয়ে ছেলে আসে। পরের দিন সেই একই স্টাইল, গলায় গামছা, ছেলে বাড়ির বাইরে ঝুলছে। প্রচারে যখন আমি প্রচারে যখন আমি গেলাম, কাকিমার সাথে যখন দেখা করলাম, কাকিমার সেই মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ওনার হাজব্যান্ডও মারা গেছিলো পুত্র শোকে, কোভিডের সময় মারা গেছিলো। কোভিডে যখন ভ্যাকসিন আনতে গেছিলো কাকিমা, তার আগে অভিযোগটা দেবরাজের নামে করেছিল। বলেছিল যে দেবরাজের নামে অভিযোগ করছিস, আবার ভ্যাকসিন দিয়েছে। ওখানে ওকে লাথি মারা হয় লোকের সামনে, কিছু বলেনি। বাবা মারা যায়, কাকিমা একটাই ফাইট ছিল, তার বিচার চাই। গেলাম যখন কাকিমা জড়িয়ে ধরে যে কান্না, ওই কান্না আমি ভুলিনি। বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর পাশাপাশি বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের বিরুদ্ধেও বারাসাত আদালতে চার্জশিট দিল পুলিশ। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকা তোলা চাবার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই জুন মাসে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। আর তাকে গ্রেপ্তারির 56 দিনের মাথায় বুধবার বারাসাত আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। 1757 পাতার এই চার্জশিটে পুলিশের তরফে একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে প্রায় 15 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 10 কেজি সোনা। এছাড়াও শেয়ার ও নগদ মিলিয়ে 15 কোটি টাকার উপর সম্পত্তির হদিশ মিলেছে। সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করার পর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত প্রায় 10 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছে। প্রায় 15 কোটিরও বেশি আর্থিক তছরূপের অভিযোগ তোলা হয়েছে চার্জশিটে। দল কোনো প্রশাসনিক কাজের মধ্যে নাক গলাবে না। যিনি চার্জশিট পেয়েছেন, যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বিচার বিভাগ রয়েছেন, বিচারকরা রয়েছেন, সম্মাননীয় বিচারকরা রয়েছেন, দুপক্ষের উকিল রয়েছেন, জেনে শুনে বিচার হবে। আইনের আমলে সবাই আসবে। পার্টি কারুর জন্য কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি স্পেয়ার করবে না। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়ার ভাইরাল অডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। অভিযোগকারীর দেওয়া অডিও ক্লিপ যাচাই করতে বারাসাত আদালতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সব্যসাচী দত্ত, তার সহযোগী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ও অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীর কণ্ঠস্বরের নমুনা। বুধবার আদালতে পুলিশের তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে ভাইরাল কল রেকর্ডিং সামনে এসেছে তার কণ্ঠস্বর সব্যসাচী দত্তেরই। ফরেনসিক রিপোর্টে তা প্রমাণিত হয়েছে। 56 দিনের মাথায় পুলিশের তরফ থেকে সব্যসাচী দত্তের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে এই তথ্যও তুলে ধরা হয়েছে যে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে যে তথ্য প্রার্থী হিসেবে সব্যসাচী দত্ত দিয়েছেন, সেখানে তার যে সম্পত্তি তার থেকে কম সম্পত্তি দেখানো হয়েছে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায় আদালতে দ্রুত ট্রায়ালের আবেদন জানিয়েছেন। আইনের বিষয়, যে ব্যক্তি বা যার বিরুদ্ধে হচ্ছে তিনি বা তারা আইনজীবীরা বলতে পারবেন। চার্জশিট কখনোই ধ্রুব সত্য হয় না, বাট এটা তারা বলতে পারবেন। আমি সরাসরি কথা বলবো ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী, যার অভিযোগের ভিত্তিতে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে আমার প্রথম প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে 2018 সালে এই ঘটনা যেটা আপনি অভিযোগ করেছেন, এটা 2026। তো এর মধ্যেখানে কমপ্লেন করার বা পুলিশে যাওয়ার, পুলিশকে জানানোর কোনো চেষ্টা করেছিলেন? নমস্কার সুমনবাবু, আমি 2018 সালে আমার এই ঘটনা ঘটার পর 12ই ফেব্রুয়ারি 2018 ক্যালকাটা প্রেস ক্লাবে আমি একটা প্রেস মিট করি। সেটা আপনারা ওই দিন নিজেরা আপনাদের আর্কাইভে দেখতে পাবেন। আচ্ছা। এবং তারপর আমি পুলিশ মহলে অনেক দৌড়াদৌড়ি করেছি, কেউ আমার কথা শোনেনি। আমি অনেক দৌড়েছি, কোনো রকম কিছু পাইনি। আমি আমার সবসময় জীবন সংশয় নিয়ে আমি দিন কাটাচ্ছিলাম। আজকে 4 মে 2026 নির্বাচনের পরে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার প্রণাম, যে জনতার দরবার যে সুযোগটা করে দিয়েছে। আজ আমি থানায় গিয়ে নিজের ঘটনার কথা প্রকাশ করলাম। আমাকে পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করলো। তারা আমার সব পুরনো ঘটনাগুলো সব শুনলো। শোনার পরে তথ্য দেখে
আমার এফআইআর তারা করলো। তো এটাই আমার বলার আছে। হ্যাঁ, অথচ কি বিস্ময় দেখুন, এই পুলিশই এত বছর, মানে ধরুন 2018 থেকে 2026 অবধি আপনি যেটা বলছেন কার্যত আপনাকে ঘুরিয়েছিল, কমপ্লেনও নেয়নি। আমি বলছি যে তো বিপুল টাকা আপনি বলছেন 1 কোটি টাকা আদায় করা হয়েছে, কমপ্লেনেও লিখছেন 2,30,000 টাকা আপনি দিয়েছেন। আমি বলছি ঠিক কিভাবে চাপ আসতো, কি বলা হতো আপনাকে? এই তো মানে আমি বলছি যে মুম্বাইতে শুনেছি আমরা যে এক্সটর্শনের ইয়েটা থাকে যে প্রোটেকশন মানি, কোট আনকোট পরিভাষা। তো এই ক্ষেত্রে মানে ঠিক কি বলা হতো, কেন আপনি এই বিপুল টাকা দিতে বাধ্য হলেন? সুমনবাবু, আমি ওনার কাছে, উনি আমাদের বিধাননগরের মেয়র ছিলেন 2018 এবং নিউ টাউনের বিধায়ক ছিলেন, উনি সুপ্রিম পাওয়ার বিধাননগরের। আমি ওনাকে সেভাবে চিনতামও না। আমি একদিন কোনো কারণে ওনার একটা ফোন পেলাম, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2018, ফার্স্ট ফোন 10:30টার সময়। আমি সব্যসাচী দত্ত বলছি, মেয়র। তা আমি তার কথা শুনলাম। শোনার পরে প্রথম তার বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বলল 2,30,000 টাকা দেওয়ার জন্য তার ত্রিপুরায় একটা কোনো নির্বাচনের কাজ আছে। আচ্ছা, আমি বললাম দাদা আমি এটা পারবো, আমি দিলাম। তার 2 দিন পর 6 তারিখে ওনার ফোন এলো, আমি সব্যসাচী দত্ত বলছি, আপনাকে 1 কোটি টাকা পেমেন্ট দিতে হবে, আপনি আমার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম দাদা আমি সোনা দানা বেচে আমি কোথা থেকে আমি এত টাকা পাবো, আমি এটা সাধারণ ব্যবসায়ী। তো উনি আমাকে বললেন আমি কোনো কিছু জানি না, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু আপনাকে করতে পারবে না, কারোর ক্ষমতা নেই, আমি যা বলছি তাই করুন, নালে আপনার বাড়ির কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে, নালে আপনার অফিসের কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে। আর যেসব ভাষা বলছেন আমি সেগুলো এখানে বলতে পারছি না। এই লোকটির বিরুদ্ধে তোমরা পরের পর বছরের পর বছর অভিযোগ করেছো, অথচ এই 2018 সালের উনি অডিও ভিডিও দেখাচ্ছেন, তারপরে 21-এর আগে তাকে দলে নিয়েছিলে সসম্মানে। সুমনদা, টু বিজেপিকেও জবাব দিতে হবে। বলছি, টু অর ইজ এ হিউম্যান। এবার যার জয়েন করিয়েছিল, যার হাত দিয়ে জয়েন করেছিল, উত্তরটা তার দেওয়াটা মনে হয় ভালো। দুটো জিনিস বলার আছে এখানে, এই ব্যাপারটা না ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল। বাংলায় যা কিছু হয় আন্তর্জাতিক হয়। আগস্ট 2016 বা জুলাই 2016 তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, ফোন করে বলেন ওখানে আমাদের কিছু লোকজন আছে, সেখানে আপনাদের সিন্ডিকেট প্রচুর ঝামেলা করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে কভার স্টোরি হয়েছিল একাধিক, তখন আমাদের এক্স্যাক্টলি ক্র্যাকডাউন হয়, 49 জন ফার্স্ট অ্যারেস্ট হয়। 49 জনের মানে অনিন্দ চ্যাটার্জি, তৃণমূল কাউন্সিলর একজন, মুম্বাই বেসড একজন ব্যবসায়ীর কাছ থেকে সে তার দোকান রেক করছিল, সে অ্যারেস্ট হয়। এর আরও ব্যাকড্রপ আছে, ব্যাকড্রপ হচ্ছে 2015 বিএমসি ইলেকশন, যেখানে ওই সাংবাদিক পেটানোর ইতিহাসে একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারপর একটা স্টিং অপারেশন হয়েছিল। স্টিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল সব্যসাচী বাবুকে, হ্যাঁ ভদ্রতা খাতিরে সব্যসাচী বাবুই বলছি, যে সিন্ডিকেট নিয়ে আপনার মতামত কি, তিনি বললেন 300 কোটি টাকা তৃণমূলকে 2016 নির্বাচনে দিতে হয়েছে, ছেলেরা টাকা তুলবে না। আমি বলি 300 কোটি টাকা দিতে হয়েছে, এখানে কি দোলাসনের সেই 25-75 হিসাবটা মেনটেন হতো কিনা আমি জানি না। তো দিস ইজ আ বিগ থিং। এই সিন্ডিকেটরা আমরা বাইরে থেকে দেখতাম, বাইরে থেকে জানতাম, বিধায়ক হওয়ার পর আমি বুঝতে পারছি সিন্ডিকেটের রুটটা কোথায়, সিন্ডিকেট কিভাবে চলে, কি সিস্টেমে চলে। মানে দাদা এত ডেঞ্জারাস সিচুয়েশন আমি বলছি, মানে সিন্ডিকেট যেভাবে চলে দাদা পরিষ্কার বলতে পারি, প্রত্যেকটা ফ্ল্যাটের প্রাইস না 200 থেকে 300 টাকা পার স্কোয়ার ফিট কম হতে পারে, সাধারণ মধ্যবিত্ত টাকা বাঁচতে পারে। এই 200 থেকে 300 টাকা কোথায় যায়? যায় সিন্ডিকেটের পকেটে। বিরল একজন উদাহরণ হলেন সব্যসাচী দত্ত। কেন এত সম্মান দিয়ে কথাটা বলছি, তার কারণ গোটা ভূভারতে আপনি একজন মানুষ দেখান, পশ্চিমবঙ্গ ভুলে যান, অন্য এত রাজ্যে যারা ভারত ভ্রমণ করেন তারা অন্য কোনো রাজ্যের উদাহরণ দেখান যেখানে একজন বিধায়ক প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন এবং বলছেন যে বিধানসভায় তিনি বলেছেন, তাতেও তার আপত্তি নেই, যে সিপিএম আমলে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল এখানে মানুষের জমি নিয়ে, আমি সেই সিন্ডিকেটকে মান্যতা দিয়েছি, যদি কেউ খেটে খায় সেই সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। ভাবতে পারেন যে সিন্ডিকেটের অর্থনৈতিক অর্থকরী চেহারাটা তরুণ তুলে ধরলো, বা মধুসূদন বাবু তার ভয়ঙ্কর অত্যাচারের দিকটা বলছিলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি অন ক্যামেরা নির্দ্বিধায় খোলা গলায় বলছেন যে সিন্ডিকেট ছিল, আছে, থাকবে।
ভাবতে পারেন? বিশ্বাস হচ্ছে না? এক্ষুনি আপনাদের দেখাবো 2016 সালের 13ই মার্চ 3টে অনুষ্ঠান করেছিলাম এর বিরুদ্ধে। ঠিক কি বলেছিলেন সব্যসাচী দত্ত দেখুন। বিধানসভায় দাঁড়িয়ে সেই বিধায়ক যিনি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে সিপিএম আমলে সিন্ডিকেট তৈরি হয়েছিল এখানে মানুষের জমি নিয়ে, আমি সেই সিন্ডিকেটকে মান্যতা দিয়েছি। কেউ যদি খেটে খায় সেই সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। এবার কেউ যদি বলতে পারেন যে না, এইটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি করবে, একটা বক্তব্য হয়তো মিস করে গেছেন। ভাবুন মুখ আর মুখোশের ফারাকটা। মমতা বন্দ্যোপাধ্যায় 2015-র 21শে জুলাই এবং এই বক্তব্যের আগে পরে বলে গেছেন যে সিন্ডিকেট করলে নাকি তৃণমূল কংগ্রেস করা যাবে না, আর তার বিধায়ক তার টিকিটে নির্বাচিত খোলা গলায় বলছেন সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। এইটুকু শুনে ভাবছে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল। শূন্য, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং একেবারে স্বমহিমায় দশকের পর দশক রাজারহাটে বিরাজ করেছেন সব্যসাচী দত্ত। এবার দেখাবো মুখ আর মুখোশের ফারাকটা। মমতা বন্দ্যোপাধ্যায় ওই টাইম ফ্রেমে ঠিক কি বলছেন। যদি কেউ মনে করেন তার সিন্ডিকেট করতে হবে, ইউ গো আউট, আই হ্যাভ নো প্রবলেম। সিন্ডিকেট করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। নজরুলদা, মানে আমি বলছি দিনের পর দিন এই ভাঁওতাবাজি কোনো ব্যাখ্যা হতে পারে? ভাঁওতাবাজি দেখুন, এই যে তৃণমূলের যারা নেতা মন্ত্রী ছিলেন, তা আমি যেহেতু সিপিএমের সঙ্গে আমার বিরোধ ছিল এবং সিপিএমের এমএলএ এবং এমপি ছেলেকে আমি অ্যারেস্ট করেছিলাম, তারা অনেকে আমার অফিসে যেতেন। তো তাদের একজন মন্ত্রী হওয়ার পর আমি বিকাশ ভবনে একটা কাজে গিয়েছিলাম। তো তিনি আমাকে নিয়ে তার ঘরে নিয়ে যান, তখন তিনি মন্ত্রী। তো তারপরে তিনি জিজ্ঞেস করেন যে মমতা ব্যানার্জি তো আপনাকে ফোন করে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন, তো মমতা ব্যানার্জির সঙ্গে আপনার বিরোধ হলো কেন? আমি তখন বললাম যে উনি নিজে তো ঘুষ আদায় করছিলেন, কিন্তু সেই ঘুষ আদায় করার জন্য আমার নাম ব্যবহার করছিলেন। তিনি কিন্তু এটা অস্বীকার করলেন না। তিনি বললেন যে দেখুন, পার্টি চালাতে গেলে তো টাকা লাগে। আমি বললাম টাকা লাগে, আপনি করুন, আমি অসৎ হব না। এই আবহেই গুন্ডাগিরি তোলাবাজি বন্ধ করা নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा। বদল, বিনিয়োগ, বাণিজ্য বিস্তার, 3 বয়ের এই মডেলকেই এবার মডেল হিসাবে সামনে আনতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গণে টেক্সটাইল এক্সপো থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से माहौल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा। টেক্সটাইল এক্সপোর পর মিলন মেলা প্রাঙ্গণে এদিন প্রাইভেট রিয়েল এস্টেট ডেভেলপারদের সংগঠন ক্রেডাইয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায়ও। তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর অডিটের জন্য সমস্ত বহুতলের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। 15ই আগস্ট থেকে ফের শুরু হতে চলেছে সেই কাজ। 193টি বহুতলে ফের কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। বেনিয়ম ধরা পড়েছে 27টি বহুতলের ক্ষেত্রে। 15ই আগস্টের পরও এই 27টি বহুতলের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিল্ডারকে বলতে হবে, আপনাকে যদি 4 তলার পারমিশন দেওয়া হয়েছে, আপনি কেন 7 তলা বানিয়েছেন? প্রত্যেকটা জিনিসের মনিটরিং হবে। আপনি প্ল্যান পাস করালেন আমাদের দিয়ে, আপনি ফাউন্ডেশন করলেন, আমরা আমাদের এজেন্সি দেখবে, সই করবে। গ্রাউন্ড লেভেল তৈরি করার পারমিশন দিলাম, গ্রাউন্ড লেভেল ঠিক হলো, আবার সই হবে, আবার ফার্স্ট লেভেল হবে। প্রতিটা জিনিসে আপনি কোন স্টিল বার ইউজ করছেন, কিভাবে নাট বল্টু লাগাচ্ছেন,
তারাতলার মতো ঘটনা আমরা হতে দেব না। দেখুন, পশ্চিমবঙ্গে সরকার বদলেছে, শাসকের ঝান্ডার রং বদলেছে, নবান্ন নীল সাদা থেকে গেরুয়া হয়েছে না, কিন্তু তোলাবাজি বন্ধ হয়নি। আর বন্ধ যে হয়নি এটা শুধু মানুষের অভিজ্ঞতা বলছে বা বিরোধীদের অভিযোগ বলছে তা নয়, এটা প্রকাশ্যে বলছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি থেকে মন্ত্রিসভার দুজন গুরুত্বপূর্ণ সদস্য। অর্থাৎ পার্টির লোকেরাই যে ডাবল ইঞ্জিন সরকারটা তৈরি হওয়ার 3 মাসের মধ্যে চুটিয়ে তোলাবাজি করছে, এটা দলের বর্তমান রাজ্য সভাপতি থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দুজনেই মানছেন এবং প্রকাশ্যে বলছেন। দেখুন, সত্যি স্বীকারের সৎ সাহস অভিনন্দনযোগ্য, কিন্তু আমার প্রথম প্রশ্নটা তো ডেডলাইন নিয়ে। দিলীপ ঘোষ বলছেন 6 মাস যেতে দিন, পার্টি সব হিসেব করবে। কথা হলো 6 মাস যেতে দেবো কেন? প্রথম 6 মাস কি তাহলে তোলাবাজিতে ছাড়? আবার শ্রমিক ভট্টাচার্য বলছেন আরও 15 দিন দেখবো আমরা। কেন আরও 15 দিন? কেন এখনই ব্যবস্থা নয়? একটা জিনিস সেটা পরিষ্কার বলে দিই, আমাদের দল সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা আছে যে বিজেপি একটা অন্য ধরনের দল, এ পার্টি উইথ ডিফারেন্স। আমরাও তো এই ক্লেমটা করি, সব জায়গায় করি, এ পার্টি উইথ ডিফারেন্স। তৃণমূল কংগ্রেসের যদি আমলে কোনো কিছু ঘটে তো বলতে হয়তো তৃণমূলের কালচার, ওটা তৃণমূল এটা করে। কংগ্রেস আমলে একই জিনিস, সিপিএমের আমলে ওদের দল থেকে নিয়ন্ত্রিত করাপশান, এসব কথা মানুষ বলতো। কিন্তু আমাদের সম্পর্কে তো প্রত্যেকেরই ধারণা যে এই দলটা ব্যতিক্রমী দল। তো কোনো একটা অভিযোগ যেগুলো নিয়ে একটা শোকজ ডেটা তুমি দেখালে, আমি তোমাকে বলে দিই, এটা আমাদের একটা ডিএসসি বা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে, তো তার চেয়ারম্যান হচ্ছে প্রতাপ ব্যানার্জি। সিস্টেমটা হচ্ছে পার্টির মধ্যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে, সেই অভিযোগটা জেলা সভাপতির কাছে দিতে হবে, জেলা সভাপতি সেটাকে ফরওয়ার্ড করবে রাজ্য সভাপতির কাছে, রাজ্য সভাপতি সেটা ডিএসসির কাছে পাঠাবে যে তোমরা দেখো তদন্ত করে এর সারবত্তা কী আছে। তো ওর কাছে অভিযোগ যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক কাজ হচ্ছে পার্টি থেকে তাকে শোকজ করা, এবং শোকজের সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত এটা তদন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত তুমি পার্টির কোনো কাজ করতে পারবে না, তোমাকে পার্টির কাছ থেকে সাসপেন্ড করা হলো। আমি দুটো কথা বলবো স্বপনদা। আমার মূল প্রশ্ন, এইটা তদন্ত করা তো পার্টির কাজ নয়, তোলাবাজি একটা ক্রাইম, এবং সেই ক্রাইম যদি হয় তার তদন্তের দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশে অভিযোগ হয়েছে কিনা, পুলিশ তদন্ত শুরু হয়েছে কিনা, যা মানুষ তো এইটা জানতে চায়। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট, আপনি বলবেন পার্টি উইথ দ্য ডিফারেন্স অন্য দল, কিন্তু আমাদের রাজ্যের যারা শাসক দল ছিল তাদেরও একটা শৃঙ্খলা রক্ষা কমিটি ছিল, এবং একটা সময় সেই শৃঙ্খলা রক্ষা কমিটি যারা দুর্নীতির অভিযোগের তদন্ত করত তার মাথায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং শৃঙ্খলা রক্ষা কমিটি কি হয় সেটা রাজ্যের মানুষের একটা বাস্তব অভিজ্ঞতা আছে। এইবার আপনাকে বলতে হবে যে, আমি আবার বলছি যে আপনি দেখুন, পার্টি একটা যদি ন্যূনতম প্রমাণ ছাড়া একজন নেতাকে তো হঠাৎ করে সাময়িকভাবে বরখাস্ত করবে না, নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রমাণ আছে। আমার প্রশ্নটা আবার খুব পরিষ্কার, পুলিশে কি আপনারা জানিয়েছেন? পুলিশ তদন্ত করছে, তার কারণ ক্রিমিনাল অফেন্স হলে তো পুলিশ ইনভেস্টিগেট করবে। একেবারে আমি যেটা বলতে চাইছি, আজ পর্যন্ত যারাই অভিযোগ করেছে, যতগুলো অভিযোগ এসছে, তুমি যদি আজকের 3 মাস এখনো পুরো কমপ্লিট হয়নি, এই 3 মাসের আমি 3 মাসই ধরছি, 3 মাসের মধ্যে সারা পশ্চিমবাংলা জুড়ে 10টা কমপ্লেনের নাম বলো যে বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এসছে, এক্সটর্শন বলো, তোলাবাজি হোক, হুমকি হোক, কোনো ধরনের এসছে। দাদা 10টা আসেনি, হ্যাঁ 10-এর থেকেও বহু বেশি এসছে, এই প্রতিবেদনেই দেখাবো। আপনি নাম্বার চ্যালেঞ্জ করবেন না, আমি বলছি ছবি সমেত এসছে। ব্যবসায়ীদের বেহালা, কলকাতার মধ্যে বেহালার ব্যবসায়ী অভিযোগ করেছেন বিজেপি নেতা লক্ষ লক্ষ টাকা তোলা চেয়েছে। আমি 10 বলবেন না, ওটার পাশে শূন্য বসিয়ে দিন। প্রসঙ্গটা ছিল ভয় আউট, ভরসা ইন। আমি দেখলাম একটা বসন্তের ডালা এলো, মানে চারিদিকে সুন্দর সুন্দর পাতা উঠলো, ঝরা পাতা চলে গেছে, সুন্দর পাতা আসছে, নাতিশীতোষ্ণ পরিবেশ, সেখানে একটা গভর্নেন্স মডেল আসছে, সেই গভর্নেন্স মডেলে হুঙ্কারের রাজনীতি হচ্ছে, যে হুঙ্কারের রাজনীতি একদম আমরা বিধানসভায় দেখতে পাচ্ছি। এই কাগজটা দেখেছেন, এই কাগজটার মধ্যে কিন্তু আমার পরিষ্কার দেখা যাচ্ছে মেয়রের সাইন আছে, মেয়রের ওই বিল্ডিং ভেঙে পড়েছে, মেয়রও এর সঙ্গে যুক্ত আছে। আরে 90টা সম্পত্তি আপনি করে রেখেছেন, এই 90টা সম্পত্তির কোনো আইনি দলিল ফলিল নেই, কি করছেন কি? সব সাজা হবে। হুঙ্কারের রাজনীতি দেখতে দেখতে দেখলাম হঠাৎ সৌমিকবাবু বলছেন না আমরা পাল্টাতে পারিনি, হাতিকা খানে কা দাঁত আলাগ, দিখানে কা দাঁত আলাগ। কেউ বুদ্ধ সেজে আছে,
কেউ রুদ্র রূপ নিয়ে নিচ্ছে। সেইখানে দেখা যাচ্ছে দিলীপ বাবু না না একদিনে সব সম্ভব না, আমি যতই দামি গাড়ি চড়ি, যতই দামি 2 চাকা চড়ি, আমি পাচ্ছি না হাফ প্যান্ট পরে, যতই আমি এগিয়ে যাই না কেন পাচ্ছি না। আবার তো সব বুঝলাম, কিন্তু এই কথাগুলো তৎকালীন মেয়রের বিরুদ্ধে তোমরা বলতে যদি তিনি কালীঘাটে আবার ফোঁটা নিতে যেতেন। না আমি তো বলছি না, আজকে দূরত্ব তৈরি হয়েছে বলে তোমরা গলা খুলে বলছো। একজনের ক্ষেত্রেও বলো যে তৃণমূল তার আগে বলেছে, নিজের দলের নেতারা বসে আছি, কোথাও আমাদের দেখা যাচ্ছে না, সব জায়গায় বিজেপি বিজেপি বিজেপি। আমরা তো হেরে গেছি বলছে এরা, আমাদের অভিযোগ আছে, কিন্তু এরা তো বলছে হেরে গেছে। এরা তো একটা ইন্ট্রিগাল হিউম্যানিজমের দল, এরা বলছে লার্জেস্ট পার্টি অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে দেখবে ওদের বিজেপি অর্গানাইজেশনে অ্যাবাউট দ্য পার্টিতে যদি যাও তাহলে দীনদয়াল উপাধ্যায়ের একটা কথা লেখা আছে, সেটা বলছে অর্থায়াম। অর্থায়াম মানে ইকোনমিক ডেমোক্রেসি করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমি করতে হবে, স্বদেশি ইকোনমি করতে হবে। এমন স্বদেশি ইকোনমি করছে যে ওই সেই তোমার বাদুড়িয়া থেকে শুরু করে বেহালা, মধ্যিখানে পূর্ব বর্ধমান ঘুরে গেছে। আবার জিতেন দা বলছে ওরা যা করেছে আমরা তো তার বদলে ডাকাতি করছি। আমরা তো বাদুড়িয়া থেকে ধুবুলিয়া কিচ্ছু ছাড়োনি। আমি তো বলছি আমরা তো সেই জন্য আমরা এই জন্য বলো না কালচার, তৃণমূল কালচার, বিজেপির কালচারটা তুলে ধরার চেষ্টা করছি। বিজেপির কালচারটা আমি বলছি, আমি শেষ করে দেবো, আমি সে তুমি বলবে, তুমি এমন ভাবে মানে বিতরণ করছো, তা আমি তোমাকে বলে দিই একটা, তোমরা একবার ধোয়া তুলসী পাতা, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আরে ভাই এক সেকেন্ড আমাকে বলতে দাও। তোমরা কি 412 জনকে 15 বছরের মধ্যে শোকজ করেছো দুর্নীতির জন্য? 412 জনকে 10 জনকে করেছো? এক সেকেন্ড আমাকে বলতে দাও। দ্বিতীয় জিনিসটা হচ্ছে দুর্নীতি দমন শাখা পুলিশের মধ্যে 3 জন আইপিএস অফিসারকে সেখানে রাখা হয়েছে মুরলীধর শর্মার নেতৃত্বে। কিন্তু আপনি একদিকে 412 জনকে শোকজ করবেন, 412 জনকে, হ্যাঁ, কিন্তু আমি বলছি কিন্তু আমি বলছি যে পুলিশ কতজনকে গ্রেফতার করেছে? পুলিশের কাছে যতক্ষণ পর্যন্ত না কমপ্লেন যায়, দুটো জিনিস কমপ্লেন তো আপনাদেরও করা উচিত। যদি আমি যেটুকু কগনিজেবল অফেন্স হয় তো কমপ্লেন তো বিজেপি পার্টি অফিস থেকে করা উচিত। স্যার এখানে বসে আছেন, অফেন্স 2 ধরনের, কগনিজেবল, নন কগনিজেবল। সেখানে পুলিশ গুরুত্ব তাকে নোটিশ প্রথম দিতে হবে, নোটিশ না দিয়ে কাউকে গ্রেফতার করতে পারবে না, নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে। ডাকা এই অনুষ্ঠানেই যা আমি এক্ষুনি ক্লাইম্যাক্সটা নষ্ট করতে চাই না, আমি বলছি ঠিক ক্ষমতায় আসার পর কজন তৃণমূল কাউন্সিলরকে বিনা নোটিশে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেই হিসেবটা দেব, দেখবেন কতজন নোটিশ পেয়েছিল। আচ্ছা, কিন্তু মেক নো মিস্টেক, আমি মনে করি যে কাউন্সিলর তোলাবাজ হলে গ্রেফতার করা উচিত, আপনারা ঠিক কাজ করেছেন, কিন্তু এই একই কি করে এক যাত্রা পৃথক করা করে? এবার আমার বলার সময় তো পুরোটা আবার উনি বলে দিলেন, দেখতে পেলাম। স্বাভাবিক, বিজেপি শাসকে আছে, ওকে বলতে ডিফেন্ড করতে হবে। আমার বক্তব্য যে সব্যসাচী দত্ত তোলাবাজি করেছে বলে অভিযোগ আছে, সব্যসাচী দত্তকে ইডি সিবিআই বা যারা আছেন তারা গ্রেফতার করে বসে রয়েছে, তাহলে তোলাবাজির অভিযোগ তো এনসিপিআই এর নেতাদের নামেও আছে। যে এনসিপিআই এর নেতাদের নামে যারা এককালীন তৃণমূল ছিল তাদের বিজেপি নেতারা দিনের পর দিন করছে, সেই বিজেপি নেতারা তাহলে এনসিপিআই এর নামে কেন কোনো অভিযোগ করছে না আমি জানি না। দাদা প্লিজ এতক্ষণ তো বললেন, প্লিজ দাদা, আমার বক্তব্য সেখানে এই যে বীরভূমে টুলু মণ্ডলের নাম করে এত কিছু আসছে, তো সেখানেও তো অনেক এনসিপিআই নেতারা আছেন, তারাও জানেন কিনা আমি জানি না। ও যোগ্যতা লাগে দাদা আরবানাতে থাকার জন্য, আমি জানতাম। সেই আরবানাতেই তো টুলু মণ্ডলের একটা ফ্ল্যাট আছে, তা প্রতিবেশী জানতে পারেন না যে আরবানায় যোগ্যতা, কোন যোগ্যতায় টুলু মণ্ডল ফ্ল্যাট কিনে নিয়েছে? একটু জানিয়ে দিন না, আমি তো জানি না। কিন্তু আমি বলছি প্রদীপ, তো এই এনসিপিআই নেতারা যখন তৃণমূলে ছিল তখন তাদের যোগ্যতা নিয়ে তৃণমূলের কোনো ধারণা ছিল না। ধারণা ছিল বা ছিল না আমি তো বললাম ওই জন্য আমাদের কোনো সন্দেহ নেই যে তোলাবাজি বঙ্গ সংস্কৃতির অঙ্গ হিসেবে রয়ে গেছে, কিন্তু এই সংস্কৃতি কি শেষ পর্যন্ত বদলাবে? সমীরাজ কি মনে করেন? দেখো, আমাদের সাধারণ মানুষদের না কতগুলো ভুল আছে, তোমারও আছে। কেন বলো তো? ইলেকশনের আগে নেতা নেত্রীরা যা বলেন আমরা সবটা বিশ্বাস করি, এটা একটা প্রচণ্ড দোষ। তুমি খেয়াল করে দেখবে, ইলেকশনের আগে আমরা সবাই ভেবেছিলাম সত্যি এগুলো বন্ধ হয়ে যাবে, এখন নিজেরাই বলছেন এগুলো চলছে। তো আর তারপরে তো আরও অদ্ভুতভাবে যেমন কুণালবাবু বললেন যে আগে নাকি 2-1টা তোলাবাজি হয়েছিল, তাদের এগেনস্ট অ্যাকশন আছে। আমার কথা হলো, আমি বলছি আমি পশ্চিমবঙ্গ সরকারের উপর আমি আশাবাদী, কারণ একটা নতুন সরকার, সবে 2-3 মাসও হয়নি এখনও কমপ্লিট। আমি আশাবাদী যে আমরা দেখবো 1-2 বছর দেখবো যে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, কারণ উনি
কতগুলো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পায়ন করার চেষ্টা করছেন, শ্রমিক নিজে চেষ্টা করছে, অন্তত মুখে বলছে এই তোলাবাজি, আগে যেটা স্বীকারও করতো না। সুতরাং এটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ আমি বলছি যে তোলাবাজি থাকলে শিল্প আসবে না, বড় শিল্প তো আসবেই না। তৃণমূল আমলে ধরো 2012 সালের অক্টোবরে এক গুচ্ছ অভিযোগ তুলে, তোমার মনে থাকবে, হলদিয়া থেকে ওই পণ্য খালাস করতো ওরা, এবিজি, ওরা ছেড়ে গেল। কল্যাণী শিল্পাঞ্চলের একটা ইন্ডাস্ট্রি, জামুরিয়ার একটা ইন্ডাস্ট্রি, অন্ডালের একটা ইন্ডাস্ট্রি বারবার তোলাবাজির অভিযোগে হয় ইউনিট বন্ধ করে দিয়েছে, নয় রাজ্য ছেড়ে চলে গেছে। কি হয়েছে, ক্ষমতা তো পেয়ে গেছি। দেখো, যদি ওরা ওই ভুলগুলো না করতো তাহলে বিজেপি আসতো না। এখন বিজেপি কতদিন ধরে এই ভুলটা শোধরাতে পারবে নাকি আদৌ এটা কন্টিনিউ করবে আমরা জানি না। আমার কথা হলো যে এই প্রশাসনের কাছে আমার আবেদন যে আপনাদেরকে তোলাবাজ ধরতে হবে না, আপনারা খালি পুলিশদের আগে অ্যারেস্ট করুন। যারা যারা ডিসঅনেস্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করুন। তুমি বিশ্বাস করো যে এই ধরো টুলু মণ্ডলের বাড়িতে টাকা ছিল, পুলিশ জানতো না? এটাকে আমাদের বিশ্বাস করতে হবে? আমি বলছি আমাদের অঞ্চলে পাটুলিতে এমন একজন ওয়ান্টেড ক্রিমিনাল তৃণমূল আমলে, সে থানার সামনে বসে চা খেত, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। তো এই যে একটা ব্যবস্থা চালু হয়েছে, যে কারণ পুলিশের একটা অংশ, আমি সবাইকে বলছি না নিশ্চয়ই, এই যে তারা যে এই সিন্ডিকেটের পার্টনার, তারা অ্যাকচুয়ালি সিন্ডিকেটের পার্টনার, তারা প্রয়োজনে তারা তুমি যদি অন্য পার্টির হও তোমাকে তুলে নিয়ে আসবে, প্রয়োজনে তারা প্রমোটারের লোককে তুলে নিয়ে আসবে, প্রয়োজনে তারা কোনো ছোট ইন্ডাস্ট্রির লোককে অ্যারেস্ট করে দেবে। কিন্তু আর তা কেন? পার্টির নেতাদের মাধ্যমে যে টাকাটা আসবে সেখানে তাদের শেয়ার আছে। সুতরাং আমি মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমার অনুরোধ যে আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা খালি পুলিশকে শাস্তা করুন। পুলিশকে সঠিক করলে সবাই, কেন এতদিন অ্যারেস্ট হয়নি? ধরো 400 মতো কমপ্লেন হয়েছে, হ্যাঁ, স্বপন বলছে যে এ তো গিয়ে আরে ভাই, যে তোলাবাজরা তোলাবাজি করে তাদের এগেনস্টে থানায় বলতে গেলে যাওয়াটাও বিপদ। গুন্ডাগিরি, সিন্ডিকেট রাজ, কাটমানি রুখতে কড়া নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে বিধানসভায় পাশ হওয়া গুন্ডা দমন বিলের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, যেহেতু রাষ্ট্রপতি এখনো স্বাক্ষর করেননি, তাই এই বিল এখনো আইনে পরিণত হয়নি, সেই কারণেই মামলা খারিজ করা হলো। প্রধান বিচারপতি আরও বলেন, ভবিষ্যতে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন তাহলে মামলাকারী আবার আদালতের দ্বারস্থ হতে পারেন। এরই মধ্যে আরজিকর কাণ্ডে ফের কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই এর তদন্ত। মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? আপনাদের রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি ও অসঙ্গতি ছিল। এভাবেই সিবিআই এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কোর্টে আজকে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই, আরজিকর। কবে মানুষ বিচার পাবে? মানুষও তো সেই কথাটাই বলছে, কবে আমরা বিচার পাবো? সিবিআই কাছে জানতে চাইছে আপনারা কি বিচার দেবেন, নাকি দিল্লির নির্দেশে মমতা ব্যানার্জির তৃণমূলকে বাঁচাবার জন্যই বিচারটাকে নিয়ে এদিক ওদিক করা হচ্ছে। স্পষ্ট আজকে বিচারক একই কথা বলেছেন, না বুঝবার তো কোনো কারণ নেই। অপরাধীদের সঙ্গে থেকেছে তৃণমূল, অপরাধীদের মাথায় যেহেতু তৃণমূল, তাদেরকে বাঁচাবার ব্যবস্থা করেছে বিজেপি। 2024 সালে 9ই আগস্ট সকালে সামনে এসেছিল ভয়াবহ আরজিকর কাণ্ড। তার আগের রাতে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ এবং খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। বিভৎসতায় শিউরে উঠেছিল গোটা দেশ। এবার 9ই আগস্ট অর্থাৎ রবিবার সেই অভিশপ্ত ঘটনার 2 বছর পূর্ণ হবে। এই ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে শুভেন্দু অধিকারী সরকার। নতুন করে তদন্ত শুরু করে সিবিআই। সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তৈরি হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই পরিস্থিতিতে ফের কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হলো কেন্দ্রীয় এজেন্সিকে। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে এসআইটি। সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি শম্পা সরকার জানতে চান,
মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? তিনি সিবিআইকে আরো বলেন, আপনাদের রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি এবং অসঙ্গতি ছিল। আমরা তো নির্দেশ দিয়েছি, সেগুলো খুঁজে দেখুন। বিচারপতি সরকার কার্যত সতর্ক করে দিয়ে বলেন, তদন্ত যেন বিপথে চালিত না হয়। উত্তরে সিবিআই এর তরফে বলা হয়, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, কোনো ত্রুটি রাখছি না। আরজি করে অভয়াকাণ্ডে সবথেকে নিরপেক্ষভাবে 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে ধরে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তারপর এরাই বললেন না, এক্ষুনি চাই, ওই চাই, সিবিআই চাই। সিবিআই এসছে, তো এটা কারা ডেকে এনেছেন? যারা আমাদের প্রতিপক্ষ বা আমাদের সমালোচক, বিরোধী, এমনকি তার পরিবার, তারা ডেকে এনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে থাকলে নিরপেক্ষভাবে সবটা, এটা তো রাজনীতি করতে গিয়ে সিবিআইকে তখন ব্যবহার করা হলো। এখন তারা যা ন্যারেটিভ ঠিক করে দেবেন, অমুক দোষী, তো যতক্ষণ না তাকে, সে আদৌ দোষী হোক বা না হোক, তার নাম যতক্ষণ না থাকবে, কারণ আমার তার উপর রাগ আছে, ততক্ষণ পর্যন্ত বলে যাওয়া হবে যে আমরা বিচার চাই। এটা তো কোনো কাজের কথা নয়। 2024-এর 9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়। ওই বছরই 13ই আগস্ট সিবিআইকে তদন্তভার দেয় হাইকোর্ট। কিন্তু বারবার সেই হাইকোর্টেই ভৎসনার মুখে পড়তে হয়েছে ওই কেন্দ্রীয় এজেন্সিকে। গত 25শে জুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, এই মামলায় সিবিআই গাছাড়া মনোভাব দেখাচ্ছে। হয় বলুক ন্যায় বিচার দিতে ব্যর্থ, আর না হয় বলুক যে তথ্য প্রমাণ নষ্টের জন্য কেউ দায়ী নয়। বিচারপতি ঘোষ কড়াভাবে আরো বলেছিলেন, তাহলে আমরা এই মামলা সিবিআই এর হাত থেকে নিয়ে নিচ্ছি। নির্দেশনামায় এটাও লিখব যে সিবিআই এর আধিকারিকরা হাইকোর্টের ঊর্ধ্বে। তারা আদালতের নির্দেশ বুঝতে ব্যর্থ হয়েছেন, তারা উপযুক্ত তদন্ত করতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ফের একবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই এর তদন্ত। পুলিশের দিদিমণিরা বোঝাতেন যে কে কোথায় এসেছে, এবং সেখানে একজনকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দেখানো হয়েছিল সাংবাদিক সম্মেলন করে, যিনি কিনা সেটা নন। প্রশাসনিক দুর্বলতা এটা ছিল না, এটা ছিল একটা প্রশাসনিক বাধ্যবাধকতা, যেখানে অপরাধীকে আড়াল করা হয়েছিল প্রশাসনের প্রত্যক্ষ অনুপ্রেরণায়। এবং সেই অনুপ্রেরণা কালীঘাটের পর্ণ কুটির কিংবা ওই ক্যামাক স্ট্রিট কিংবা কোথাও একটা শান্তির বাড়ি আছে, সেখান থেকে এসেছিল বলে মানুষের স্থির বিশ্বাস। আগামী দিনে কোন পথে এগোবে সিবিআই এর আরজিকর তদন্ত? নতুন কোনো তথ্য উঠে আসবে? কলকাতা হাইকোর্টে কি রিপোর্ট জমা দেবে সিবিআই? এই প্রশ্নের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে দিল্লি এখন সরগরম। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বৈঠক হচ্ছে, রাজনৈতিক চাপানোতর চলছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের 20 জন বিদ্রোহী লোকসভার সাংসদকে, যারা বর্তমানে এনসিপিআইতে। এই পরিস্থিতিতে মূল প্রশ্ন একটাই, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা। তার আগে বুধবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করলেন এই 3 সাংসদ। তাদের সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায় এবং অসিত মালো। আমাদের মসজিদের যে মাইক, সে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করে আমরা আমাদের কমিউনিটির এই বিষয়টা বলেছি। আমার মনে হচ্ছে অভিযোগটা ঠিক নয়, যা করছে প্রশাসন করছে। দলগতভাবে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ধর্মাচরণ প্রত্যেকেই নিজের ধর্মস্থানে করবেন, সেই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ওই সাংসদদেরও বুঝতে হবে যেটা মুঘল শাসন চলছে না, এখানে শিবাজি রাজ চলছে। এদিন 12টা নাগাদ অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা ছিল 3 এনসিপিআই সাংসদের, কিন্তু সেই সময় অফিসে ছিলেন না অমিত শাহ। ক্যাবিনেট বৈঠকের জন্য বেরিয়ে যান তিনি। 2:30 সময় দেওয়া হয় 3 এনসিপিআই সাংসদকে। পরে ফের 3:30 সময় ডাকা হয় তাদের। অমিত শাহের সঙ্গে 15 মিনিট কথা হয় 3 এনসিপিআই সাংসদের। এনডিএর বৈঠকে দুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে এনসিপিআই এর 2 শীর্ষ নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদ যারা এনসিপিআইতে মিশে গেছেন তাদের বৈঠক। উপস্থিত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় যাওয়া 3 সাংসদও। কিন্তু এরই মধ্যে গোল বেঁধেছিল সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের 3 বিদ্রোহী তৃণমূল সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান বুধবার এনডিএর বৈঠকে যোগ না দেওয়ায়। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না।
বৃহস্পতিবার বিদ্রোহী এই 3 তৃণমূল সাংসদই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন। এরপর শুক্রবার এনসিপিআই এর সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট করবেন তিনি। আমাদের এমপিদের বলেছে এটুকু জানি, প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল, তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে মিটিং, সুতরাং সেটাই হবে, এটুকুই জানি। মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ কি সেখানে উপস্থিত থাকবেন? কালকের কথা কালকে বলবো, কালকের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা কালকের কথা কালকে বলবো। हम लोग एनसीपीआई एक साथ है सब लोग, ठीक है ना। लेकिन एनडीए की अगर बात करें, आप लोग एनडीए का हिस्सा है, अपने को मानते हैं? देखिए हम लोग जो देश के लिए बेहतर होगा हम वो काम करें। एनडीए की बैठक में जाएंगे आप लोग? कल मोदी जी एनडीए की बैठक होगी, दोबारा जाएंगे? मोदी जी के कल प्रधानमंत्री ने बुलाया सुबह। इनवाइट आया है शायद, बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। ওরা ঠিক স্বীকার করুন না যে ওরা বিজেপিতেই চলে যাবে। রেবেলের যারা রেবেল তারা ঠিক করুন তারা কোন পথে যাবে। আমি তো আগেও বলেছি এদের দু নৌকায় পা দিয়ে চলা চলবে না। এখন তো ওরা চলে যাবে মনে হচ্ছে, তাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ওদের বোঝাচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী ওর 362 নাম্বার দরকার। আপনি গাছেরও খাবেন তলারও করবেন, তা তো হয় না। আপনি এনসিপিআইতে থাকবেন, এনডিএতে থাকবেন না, বিজেপির কমিউনাল এজেন্ডা সাপোর্ট করবেন না, এ তো হয় না। মঙ্গলবার এনডিএর বৈঠক কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন না অভিনেতা সাংসদ দেব। শুক্রবারের বৈঠকে কি থাকবেন তিনি? এনসিপিআই সাংসদদের সঙ্গে আপনি এনডিএর বৈঠকে ছিলেন না, আপনিও কি এনডিএর থেকে দূরত্ব রাখছেন? আপনি কি এনডিএর সঙ্গে থাকবেন না, শুধু এনসিপিআইতে? থ্যাংক ইউ। ছোটবেলায় বাবাকে একটা কথা বলতে দেখতাম, বাবার বেঁচে নেই পৃথিবীতে, কিন্তু কথাটা রয়েছে গো, ওই শোন, আমার কোনো আবাহনও নেই, আমার বিসর্জন নেই, আমি আছি ঠিকঠাক আমার জায়গায়। তো আমরা ঠিকঠাক আমাদের জায়গায় আছি, আমাদের আবাহনও নেই, আমাদের বিসর্জন নেই। দাদা ঠিকঠাক যদি আপনার জায়গাতেই থাকতেন, এই মুহূর্তে আমি আর আপনি কথা বলছি, ঠিক এই মুহূর্তে আলাদা আলাদা করে এক একজনের সঙ্গে একান্তে দিল্লিতে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই নেতাদের সঙ্গে। করতেই পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন এমপির সঙ্গে যদি বৈঠক করেন, বৈঠক না করলেও দোষ, বৈঠক করলেও তো দোষ। এ তো প্রশাসনিক বৈঠক নয়, পাবলিক মিটিং নয়। হতে পারে একজন এমপি একটা দলের গঠিত হতে পারে, তিনি তো একজন এমপি, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান, এটা তো মুখ্যমন্ত্রীর মহত্ব, তিনি তো একজন এমপিকে গুরুত্ব দিচ্ছেন। উনি তো আর মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি তার কোনো প্রশাসনিক সভা তো দূরের কথা, তিনি যেভাবে করতেন, আগে আমার দলে এসো নইলে তোমার 12টা আমি বাজাবো, এটাই তো ছিল। বিমলদা আপনি বিশ্বাস করেন এই এনসিপিআই এর 20 জন নেতা নেত্রীর মধ্যে একজনও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে 8:07 বসে নিজের এলাকার উন্নয়ন নিয়ে দিল্লিতে বসে কথা বলছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা দেখুন আপনারা, শোনান আপনারা, তারা উন্নয়ন নিয়ে কথা বলেছেন। যিনি বৈঠক করেছেন তিনি যদি বলেন যে এলাকার উন্নয়ন, বিভিন্ন জায়গায় ভালো করে উন্নয়নের জন্য কোঅর্ডিনেশন হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। দাদা মুখ্যমন্ত্রী এই রাজ্যের, এমপিরাও এই রাজ্যের, দিল্লিতে গিয়ে মিটিং করতেই পারে। মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন, সেখানে যদি বৈঠকে বসেন তাতে অসুবিধা কি আছে? অনির্বাণের কাছে আমার প্রশ্ন থাকবে, অনির্বাণ নিজে কি আদৌ মনে করে যে দলত্যাগী বা বিদ্রোহী নেতা নেত্রীরা সব অবোধ শিশু, ভাজা মাছটি উল্টি খেতে জানে না, আর সেই বেচারাদের চাপ দিয়ে ওই দুষ্টু পুলিশ তাদের দলবদল করতে বাধ্য করাচ্ছে? অনির্বাণ তুমি নিজে বিশ্বাস করো? দেখুন, সকলের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নিশ্চয়ই নয়, কিন্তু একটা অংশ তাদের উপর পুলিশের চাপ, অনৈতিক চাপ, অপরাধমূলক চাপ যাই বলুন, সেটা ডেফিনেটলি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছে তারা সব চাপে, আমি সবার কথা বলছি না, তাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন, অধিকাংশই নয়। শুধুমাত্র এনসিপিআই সাংসদদের কথা বলছি না, আমি যে বিধায়ক দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়ে খুঁজছেন, একটা শুধু আমায় বলে দাও, বাইরন বিশ্বাসের ওপর তোমরা কি চাপ দিয়েছিলে? দেখুন, সেটা বাইরন বিশ্বাস তো এখন ঋতব্রত ব্যানার্জি শিবিরে আছে, উনি তখন ভালো, উনি নিশ্চয়ই এটা খোলাখুলি বলে দেবেন তখন কি চাপ ছিল আর এখন কি চাপ নেই সেটা নিশ্চয়ই বলতে পারবেন। তো সে একইভাবে বলতে হলে ধরুন ফিরাদ হাকিম, হ্যাঁ, তার উপর চাপ আছে না নেই, তার উপর চাপটা পুলিশ নয়,
খোদ পুলিশ মন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে দিয়ে দিয়েছিলেন যে এই যে তোমার আপনার সই রয়েছে। তারপরে কি হলো, তার ওএসডি গ্রেপ্তার হয়ে আছে, তার দিকে একটা কোনো সমন অবধি যায়নি। তাহলে পুলিশের চাপ কার ওপর আছে কার ওপর নেই এই নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করার জায়গাটা আমাদের রয়েছে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, এই যে বারবার বিশ্বনাথ দা বলছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ নিয়ে তিনি হতাশ। আচ্ছা বিশ্বনাথ দা, মুখ্যমন্ত্রী তো তৃণমূলের বিজেপির, আপনি হতাশটা হচ্ছেন কিভাবে? মানে যে দলটা এই বঙ্গে সে তার পায়ের তলায় মাটি শক্তই করেছে তৃণমূল এবং সিপিএম, মূলত এই দুটো জায়গা থেকে নেতাকর্মী নিয়ে নিয়ে তাদের তৃণমূলীকরণে হতাশ হওয়ার কি আছে তো আমি কিছু বুঝতে পারলাম না। চমকে ধমকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পরবর্তী সময় পৌরসভা এগুলো দখল করেছে, এটা খুব ন্যাচারাল জিনিস। আমি বলছি তৃণমূল কংগ্রেস দখল করেছে, প্রশাসন দখল। ন্যাচারাল বলবেন, অনৈতিক বলবেন না। না, আমি বলছি তৃণমূলের ক্ষেত্রে ন্যাচারাল, তৃণমূলের ক্ষেত্রে এটাই ন্যাচারাল, এটা না করতে পারলে অনৈতিক। রাজীব কুমারকে এই কাজে ডেপুট করা হয়েছিল। রাজীব কুমার আজকে সাংসদ আছেন, কলকাতা পুলিশ কমিশনারের কাজ ছিল, এবং এটা আমার অভিযোগ নয়, বিরোধী নেত্রী থাকাকালীন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে ওনার লালবাজারে বসে কাজ হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের ফোন ট্যাপ করা, এই যে হোয়াটসঅ্যাপে ফোন করা। আমি আপনার সঙ্গে কথা বললে অনেক সময় হোয়াটসঅ্যাপে বলতে হয়েছে গত 10 বছর। কেন? এমনি কোনো কথা বলা যায় না, কারণ লালবাজারের পুলিশ বিরোধী সকলের ফোন ট্যাপ করে বসে থাকে। তার জন্য অন্তত তৃণমূল কংগ্রেস নেত্রী আজকে যেগুলো বলছেন এগুলো অন্তত সাধারণ মানুষও বিশ্বাস করবে না। অনির্বাণ বলল যে বিশ্বনাথ দার কেন দুঃখ হচ্ছে। হ্যাঁ, আমার দুঃখ হচ্ছে। তার কারণটা হলো 2026-এর আগে, নির্বাচনের আগে বিজেপি কিন্তু একটা বেঞ্চমার্ক তৈরি করেছিল যে 21-এর যে ভুলটা আমরা করেছি সেটা আমরা রিপিট করব না, এবং সেটা প্রমাণ করেছিল। প্রার্থী তালিকা যদি দেখেন, কোনো সেলিব্রিটি রাখেনি। প্রার্থী তালিকা যদি দেখেন, আপ্রাণ চেষ্টা করেছে মাটির কাছাকাছি লোকগুলোকেই প্রার্থী করতে। এবং বিজেপির যদি প্রচারমুখী মুখটা দেখেন, অভিমুখটা প্রায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলেছিল যে তৃণমূল মানেই চোর, এবং এই তৃণমূল আমরা কোনো মতেই অন্তর্ভুক্ত করব না। আমার দুঃখটা ওই কারণে যে মাত্র 3 মাস আগে যে প্রতিশ্রুতি বিজেপির নেতারা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী সমেত, সেই বিশ্বনাথদার অ্যাসেসমেন্টে একটা গন্ডগোল হচ্ছে, তৃণমূল মানেই চোর, কিন্তু কোনো কাট অফ ডেট বলেছিলেন কবে থেকে তৃণমূল মানে চোর, কবে আগেরটা চোর নয়। মঙ্গলবার দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এনসিপিআই এর সাংসদরা। আর শুক্রবার দুপুরে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন ধৃতপ্রত তৃণমূলের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে দেখা করতে চেয়েছেন তারা। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি, ওরা কি বলে শুনি। ডেলিগেশন যে যাবেন এটুকুই বলে দিচ্ছি আজকে যে সংখ্যাটা 12 নয়। তো এবার 12-র মধ্যে 7 বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু 12 নয়। আমরা আমাদের বিরোধী যে চিফ হুইপ তিনি একটা চিঠি দিয়েছিলেন, সেটা তো তিনি জানিয়েইছেন। সেই চিঠির ভিত্তিতে একটা ডেলিগেশন যাবে। তো সেই ডেলিগেশনের তবে সংখ্যাটা আবার বলছি 12 নয়। এখন কালকের এজেন্ডা না থাকলেও হয়তো কথার মানে কালকের বৈঠকে এই লিস্ট আমরা নিয়ে যাচ্ছি না। কালকের বৈঠকের একটা স্পেসিফিক এজেন্ডা আছে, সেই এজেন্ডায় আমরা মিটিং করব। ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে খান খান। কালীঘাট তৃণমূল অস্তিত্বের সংকটে ভুগছে। লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদরা সরাসরি বিজেপির শরিক হয়ে গেছেন। আর ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেদের বিরোধী বললেও আদতে তারা বিজেপি ঘেঁষা। এই পরিস্থিতিতে কখনো এনসিপিআই সাংসদরা এনডিএর বৈঠকে উপস্থিত থাকছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে বসছেন, কখনো দিল্লিতে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এবার ঋতব্রত তৃণমূলও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চলেছেন। পরপর বৈঠক নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। মূলত মানুষের জন্য, এসআইআর এর জন্য ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না। দিল্লির বিশ্বাসঘাতকদের সঙ্গে মুখ্যমন্ত্রী লাঞ্চ করেছেন, তাই রাজ্যের বিশ্বাসঘাতকদের দুঃখ হয়েছে। সেই জন্য আমরাও যাব, আমরাও ছবি তুলবো, ঘ্যান ঘ্যান, সেই জন্য কালকে যাচ্ছে। আর সেখানে গিয়ে সব নিজেরা ভালো সাজতে যাচ্ছে, তার সঙ্গে
বাংলার মানুষ বা এসআইআরে যারা অসুবিধায় আছেন তাদের স্বার্থের কোনো সম্পর্ক নেই। আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙানোর জন্য কার্যত চোখের জল ফেলছেন, তার নেতৃত্বে যে কত সহস্রবার বিরোধী দল ভাঙানো হয়েছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, তার সাক্ষী এ রাজ্যের রাজনৈতিক ইতিহাস। আজ দল ভাঙানো নিয়ে তৃণমূল নেত্রীর এই আর্তনাদ কংগ্রেসের প্রতিনিধি সৌম্যর কেমন লাগছে? দেখুন, আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা করছেন সব কে তৃণমূল কে বিজেপি, আর বিশ্বনাথ দা রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই জানতাম, এখন বিজেপির বিবেক হয়ে গেছে কবে থেকে আমি বুঝতে পারলাম না। বিবেকবান মানে বিবেক, তো বিজেপি যে তৃণমূল যে পশ্চিমবাংলা বিজেপির শেল কোম্পানি, এটা জানার কি কারোর অসুবিধা আছে নাকি? আমরা কি দীর্ঘদিন ধরে বলে আসছি কে বিজেপি কে তৃণমূল। আমরা ছোটোবেলায় ওই মশার জীবনচক্র পড়তাম, জীবন বিজ্ঞানে, প্রথমে মশা, তারপরে ডিম। ইন্ডিগো জোটে আছে? আচ্ছা, তোমার কি কথা আমার সময় বলতে কি মুশকিল। আবার এক লাইনে একটা প্রশ্ন আছে, শুধু অ্যাড করে দাও। আরে বলে দিচ্ছি, সব তৃণমূল তো এখন ওদিকেই চলে গেছে, আছেটা কি নেই, তাহলে ইন্ডিজোটে নেই। তাহলে আগে আমরা একটা মশার জীবনচক্র পড়তাম, যে ছোটোবেলায় মশা থেকে ধরুন ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে আবার ডেঙ্গু, মশা হবে। এখন প্রথমে তৃণমূল, তারপরে এনসিপিআই, তারপরে ভালো তৃণমূল, তারপরে আস্তে আস্তে বিজেপি, এই তো চলছে। আরে সুমনদা, এই একনাথ শিন্ডে সব এরা বলছে না কিছু অনেক কথা, এগুলো আমরাও তো জানি, রাজনীতিতে কেউ বাচ্চা ছেলে না। ওই একনাথ শিন্ডে যে দল ভাঙানোর কেসটা আছে, তো সেটাতে এখন সুপ্রিম কোর্টে কি রায় হয় সেদিকে দাঁড়িয়ে জল মাপছে এখন। দেখুন, রবীন্দ্রনাথের কথা একটু ঘুরিয়ে বলা যায়, মুকুল রায় মরিয়া প্রমাণ করেছেন যে তিনি মরেন নাই। কারণ মুকুল রায়ের একটি মাত্র বেফাস কথা রাজ্য রাজনীতিতে রীতিমতো প্রবাদের সৃষ্টি করেছিল। 2021 সালের 24শে ডিসেম্বর মুকুল রায় বলেছিলেন, কোট আনকোট, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। কেন বলছি? আপনারা যদি একটু ভাবেন যে দলবদলটা শুধুমাত্র নেতানেত্রীদের স্তরে হচ্ছে, তা মোটেই ঠিক নয়। তৃণমূল স্তরে একেবারে গুন্ডামাস্তান লেভেলেও একেবারে নিঃশব্দে ওই শ্রমিক ভট্টাচার্য কথিত বিজেপির তৃণমূলীকরণ হয়েই চলেছে। জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় একই ছবি। কটা উদাহরণ চান? আজকে এক্ষুনি দেখাবো যে জয়ন্ত সিংয়ের অত্যাচারে আরিয়াদহে কার্যত মধ্যযুগের অন্ধকার নেমে এসেছিল, সেই জয়ন্ত সিংয়ের যাবতীয় কীর্তির সঙ্গী, কার্যত ডান হাত সুশোভন সরখেল, যে এখন জামিনে বাইরে আছে, তাকে দেখা যাচ্ছে দমদমে বিজেপির মঞ্চ আলো করে বসে থাকতে। এটা নিশ্চয়ই করতে, যদি হয়তো করেছেন, করলে ভুল করেছেন। সমাজ বিরোধীদের এভাবে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না বিজেপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। যা ভুল হয়েছে তার দায় আমরা নিচ্ছি। বিধায়ক বলেছেন এবং বিমলদাও এখানে বলেছেন, দেখা হবে। কিন্তু একটা সমাজ বিরোধী উঠেছে ওই মঞ্চে, যেখানে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে, সেই ছবি কলুষিত হয়েছে। কাজেই দায়িত্ব আমাদের নিতে হবে, এবং পার্টি হোক সরকার হোক এর ব্যবস্থা করবে। আপনি দেখবেন তাকে সেই দুষ্কৃতী যার বিরুদ্ধে এত অভিযোগ, গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। বললাম তো, আমরা দায় নিচ্ছি তো, যারাই করে থাকুন। এফআইআর হয়েছে, ব্যবস্থা হবে, ইত্যাদি হবে, সেটা পরবর্তী সময় হয়ে যাবে। কিন্তু আমি এখানে সৌম্যদা একটা প্রসঙ্গ তুলছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব চিন্তা ভাবনা করছি। আমার কোনো চিন্তা ভাবনা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরে গেছেন সৌম্যদা। আরে তৃণমূল করার পরে আবার কংগ্রেসে ফিরে গেছিলেন। আরে তোমাদের সাথে 2004-এ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে, আরে তোমাদের সাথে মন্ত্রিত্ব করেছে। আরে তুমি শোনো, একটু শুনে, তোমাদের সাথে আমি আসবো, তোমাদের মন্ত্রী ছিল। আমি বলছি তো, মন্ত্রী ছিল তো, স্বীকার করছি। তোমরা ভালো জানো। তারপরে অটল বিহারী বাজপেয়ীর সরকারের বিরুদ্ধে 2004-এ উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্র থেকে কংগ্রেসের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2006 কংগ্রেসের এমএলএ হয়েছে, তারপরে আবার তৃণমূলে জাম্প করেছেন। আজকে তিনি খুব খারাপ, 2006 খুব ভালো ছিলেন। এটা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে সে কথা বলছে। এত খারাপ বলা, আরে এটা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই যে কথাটা তুমি বলছিলে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এই যে তুমি বলছিলে একটু আগে, আমি দ্বিতীয়টা বলতে, পঞ্চায়েত দখল, পুরসভা দখল, অমুক দখল, তমুক দখল। আরে শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা নিয়ে করেছে। তৃণমূলে একটাই পদ, শুভেন্দু বাবু 2020 পর্যন্ত তৃণমূলের পতাকা নিয়ে করেছে। তুমি ভুলে যাচ্ছ, তুমি ভুলে যাচ্ছ, এটা তোমার দলে মুখ্যমন্ত্রী ছাড়া, আজকের মুখ্যমন্ত্রী ওখানে বেড়ালেও হাসি দিতে পারে না। করেছে তৃণমূলের পতাকা নিয়ে, অনুমতি ছাড়া বেড়ালেরও হাসি হয় না। এই যে কিছুক্ষণ আগে হাতে পায়ে ধরেছিলে দলে নিতে, ওই সময় তোমরা ওকে হাতে পায়ে ধরেছিলে দলে নিতে। শোনো, এগুলো বলে তোমার হাতে পায়ে ধরেছিল দলে নিতে।
যাকে নিয়ে তৃণমূল হয়ে গেছে। বিশ্বনাথ দার যে বিষয়টা চলছে, বিশ্বনাথ খুব চিন্তিত হয়ে পড়েছেন, বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেল। আরে নতুন একটা দল তৈরি হয়েছে, তৃণমূল দল রাখতে পারেনি, আমাদের সমর্থন করছে। আমরা কি পাগল নাকি সমর্থন দেবো না? তাহলে এটাই তো বলো না, বিশ্বনাথ চক্রবর্তী সমর্থন করলে তার সমর্থন অবশ্যই নেব। একদিকে রাজনীতি, অন্যদিকে উন্নতি। একদিকে আগের সরকারের আমলে প্রকল্পের নাম পরিবর্তন নতুন সরকারের আমলে, অন্যদিকে গরিবের উন্নয়ন, সব চলছে মিলেমিশে। কেন্দ্রীয় প্রকল্পের নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নাম রেখেছিলেন বাংলার বাড়ি। এবার বিজেপি সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্পের নাম হলো পশ্চিমবঙ্গ আবাস। আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে, তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো বলতে দিতে পারি না। মুখ্যমন্ত্রী বললেন, পুরনো তালিকা ঝাড়াই বাছাই করে চিহ্নিত করা হয়েছে প্রকৃত উপভোক্তাদের। বৃহস্পতিবার তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়া হলো। আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপ দা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। বহু জায়গায় আবাসের নামে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী 30,000 কোটি টাকা আবাসে দিয়েছেন, যদিও তাকে শুনতে হয়েছে বিগত সরকারের মুখ থেকে যে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে, আবাস দেওয়া হয় না। এর পাশাপাশি বৃহস্পতিবার সারা দেশের নজর ছিল মুম্বাইয়ের দিকে, যেখানে প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনের পর প্রথমবার জেনজের মুখোমুখি হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যন্তর মন্তরে ছাত্র যুবদের আন্দোলন, দেশের শিক্ষা ব্যবস্থার হাল, বহু বিষয় উঠে এলো কথোপকথনে। मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जेन जी जेन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज़्यादा ऑनेस्ट है। मुझे अगर आंख मूंदकर विश्वास रखने के लिए कहा तो मैं जेन जी पर विश्वास रखूंगा। ছাত্র যুবদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে বেধড়ক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পেলেট গান ব্যবহার, আন্দোলনকারীদের লাঠির খোঁচা, চর, ল্যাং মেরে ফেলে দেওয়া, পুলিশের হাতে AK-47, এরকম নানা ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়েছে গোটা দেশ। আন্দোলন সামাল দেওয়ার নামে দেশের যুব প্রজন্মের ওপর অত্যাচার, দমন পীড়নের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে, যার মাথায় অমিত শাহ। বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছেন তিনি এবং প্রধানমন্ত্রী। কোথায় তাঁরা? কে পুলিশকে এই নির্মমতার নির্দেশ দিয়েছিল? উঠেছে প্রশ্ন। এই আবহে, এই পরিস্থিতিতে জেনজিদের সঙ্গে বৈঠকে বসলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। डेमोक्रेसी में प्रोटेस्ट भी कॉन्सेंसस बनाने का एक तरीका है। लॉट ऑफ व्यूज कम टुगेदर एंड ए कॉन्सेंसस इज इवॉल्व्ड आफ्टर डिस्कशन। इफ दैट थिंग इज नॉट हर्ड, एजिटेशन पर जा सकते हैं। अभी जो हुआ है ग्रीवेंस तो जेन्युइन है। भारत की शिक्षा में बहुत कुछ करने की आवश्यकता है, नहीं हो रहा है, इसलिए बात होती है। तो डायलॉग होना चाहिए। हम लोग जेन जी की आयु में थे तो हमारी पीढ़ी का स्वभाव ऐसा था कि बड़े जो कहते थे वो मान लेते थे, हम क्वेश्चन नहीं करते थे। तो उस समय की परिस्थिति। अभी जेन जी, वो जेन अल्फा, वो प्रश्न पूछते हैं, उनको लॉजिकल आंसर चाहिए, करेक्ट, और इसके साथ प्यार चाहिए। प्यार है तो ये आंसर दे सकते हैं। জেনজিদের আন্দোলনের জেরে যখন অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার, যখন আরএসএস ঘনিষ্ঠ ও বিজেপির অন্যতম প্রধান স্ট্র্যাটেজিস্ট ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে বাধ্য হয়েছে তারা, তখন জেনজির মন বোঝার চেষ্টা করল আরএসএস। अगर जेन जी चिल्ला रही है
तो विरोध के लिए नहीं चिल्ला रहे, कुछ तकलीफ है इसलिए चिल्ला रहे। बिल्कुल, उसको ठीक करना चाहिए। एजिटेशन जो होना है वो आपके खिलाफ या मेरे खिलाफ न होकर वो सिस्टम करेक्शन के लिए होना चाहिए। जो नहीं होना चाहिए वो जब होता है तो कहीं ना कहीं इसमें चूक हो जाती है, तभी होता है। किसकी है क्या है ये अलग बात है, लेकिन कमी तो रही है, ठीक हो जाएगी। শিক্ষা ব্যবস্থার ফাঁকফোকর, বেড়ে চলা বেকারত্বে যখন জর্জরিত যুব প্রজন্ম, তখন প্রশ্নফাঁসের প্রতিবাদ করলে, সরকারকে প্রশ্ন করলে, কোটি কোটি ছাত্র যুবর জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধের বিরোধিতা করলেই তাদের গায়ে দেশদ্রোহী তকমা কেন লাগিয়ে দেওয়া হবে, তোলা হচ্ছে এই প্রশ্ন। कि जैन जी अगर एजिटेशन कर रही है तो एंटी नेशनल तो है नहीं, अपने लोग हैं, अपनी नेक्स्ट जनरेशन है। जी सर, इस अपनेपन से डायलॉग का साथ मैंने बोला अपनापन चाहिए, संबंध चाहिए, वो हमारा संबंध है, उसका रिकॉग्निशन चाहिए है। उन पे कई बार लाठीचार्ज होता है, पेलेट गन फायरिंग हुआ था, तो ये सारे विषय के और एक बात, हाँ, आपका क्या मानना है ये होना चाहिए? ये जो बातें है ना जी, ये क्यों हुआ क्या हुआ इसके कारणों में जाना पड़ेगा, जिसके लिए जो जानकारी चाहिए मेरे पास नहीं है, आपके पास भी पूरी नहीं होगी ऐसा मुझे लगता है जी। लेकिन इसको देख के कहाँ गड़बड़ है ये तय करना पड़ेगा। मैं अभी ये नहीं कह सकता कि क्या हुआ क्यों हुआ, क्योंकि सही गलत मुझे भी मालूम नहीं, आप भी पढ़कर बता रहे हैं, मैं भी पढ़कर बता रहा हूँ। मुझे अगर आंख मूंदकर विश्वास रखने के लिए कहा तो मैं जैन जी पर विश्वास रखूंगा। বিভিন্ন সূত্রের বক্তব্য, 2029 সালে ভারতে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে দেশের মোট জনসংখ্যার প্রায় 25%। বিজেপি তাদের ক্ষোভের আঁচ পেয়েছে, তাই কি তাদের মন পাওয়ার চেষ্টা করছে আরএসএস? I think it's little too late, don't you think? They should have had an interaction on 20th July when these kids were beaten up. आंदोलन नहीं होता अगर इतने सारे देश के युवा सड़कों पर नहीं आते, तो ये लोगों ने आखिरी बार कब बात करी थी जेनजी से? ये तो इनको कहते थे ये लोग क्या करते, ये लोग सीरियस नहीं है। আন্দোলন কাকে বলে প্রশ্নফাঁস ইস্যুতে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জেনজি। দিল্লির যন্তর মন্তর থেকে তার রেশ ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে। বৃহস্পতিবার মুম্বাইয়ের আরএসএস প্রধানের সঙ্গে আলাপচারিতায় অংশ নেয় দেশের 100-রও বেশি শহরের স্কুল কলেজের প্রায় 2000 পড়ুয়া। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।